সন্ধ্যাবেলায় তানভীর ঘুমিয়েছিল। এমন সময় ধাম করে দরজা খোলার আওয়াজে সে ধরফড়িয়ে ওঠে, আর সামনে যা দেখে তাতে তানভীর সপ্তম আকাশে উঠে পড়ে। কেননা দরজায় নীর দাঁড়িয়ে আছে। নীর দাঁড়িয়ে আছে তা দেখে তানভীর অবাক নয়, তানভীর অবাক এর জন্য কেননা নীর বিয়ের শেরওয়ানি পরে আছে, আর তার পেছনে কয়েকটা বডিগার্ড কি জানি হাবিজাবি নিয়ে দাঁড়িয়ে আছে। তানভীর ভালো করে খেয়াল করে দেখলো বিয়ের পোশাক। তানভীর এবার ভয়ে ঠক গেলে। তানভীর আন্দাজ করতে পারছে তার সাথে এখন কি হতে চলেছে। তানভীর তাড়াতাড়ি খাট থেকে নেমে দৌড়ে রুম থেকে বের হতে নিলে নীর খপ করে তানভীরের হাত ধরে ফেলে আর বডিগার্ডদের ইশারা করে, সাথে সাথে তারা সব জিনিস খাটে রেখে বের হয়ে যায়। নীর তানভীরকে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, চুপচাপ আধা ঘন্টার মধ্যে এইসব পরে রেডি হয়ে নাও। তোমার দরকারের সকল জিনিস আছে এখানে। আমি কেন এসব পড়তে যাব? বারে, নিজের বিয়েতে যদি তুমি এসব না পড়ো তো কে পড়বে শুনি? মানে? চোখ দুটো একদম ডাবল বড় করে বলল তানভীর। ও তোমায় তো বলাই হয়নি, আজ আমাদের বিয়ে। কি? চিৎকার দিয়ে বলল তানভীর। নীর নিজের কানে হাত দিয়ে বলে, আস্তে আস্তে, কানের পর্দাই তো ফাটিয়ে দিবে। আমি এই বিয়ে করব না। হইলে আমি ঠেলা গাড়িওয়ালারে বিয়ে করুম, তাও আপনার মতন ডিপজল মার্কা কদুসরে বিয়ে করুম না। নীর তো এইবার কিছুটা ভেবাচাকা খেলো, প্লাস তার রাগও হচ্ছে। সে নাকি দীপজল মার্কা কদুচোর। হায় রে কপাল, যেখানে ঢাকার শহরের সব মেয়েরা ওর উপর ফিদা, নীরের নাম শুনলেই বেহুশ, সেখানে এই মেয়ে কয় কি? নীর নিজের রাগ কন্ট্রোল করে বলে, ভালোই ভালোই বলছি, রেডি হয়ে নাও। তা না হলে আমি যে কি করতে পারি তা তোমার ধারণার বাইরে। যা ইচ্ছে তা করেন, আমার কি। এই বলে চলে যেতে নিলে নীর ওকে বেডের সাথে চেপে ধরে আর বলে, এখনো টাইম আছে, রাজি হয়ে যাও। তা না হলে বিয়ের আগে আমাদের বাসর সেরে ফেলবো। তো করেন, মানা কি করছে? নীর তো এবার ভেবাচাকা খেয়ে গেল। এই মাইয়া এর মাথা ঠিক আছে তো নাকি? তোমার মাথা ঠিক আছে তো? বুঝতেছো তো কি বলতেছো? হ্যাঁ। আচ্ছা, বিলাইটা কই? বিলাই মানে? জিজ্ঞাসা দৃষ্টিতে। আরে, বাসরের জন্য বিলাই লাগে? আগে বিলাই খুঁজতে হয়, তারপর ওরে ধরে মারতে হয়, কিন্তু এখানে তো কোথাও বিলাই নাই। সো জানগা, আগে বিলাই খুঁজা আনেন, দেন ওরে মাইরা ওর লগে বাসর কইরেন, আর আমারে বাসা যেতে দেন। নীরের এই কথায় হাসবো নাকি কাঁদবো বুঝছে না। হায় রে, কোন মাইয়া এর চক্করে পড়লো। না, আমি সেই বাসর করব না, অন্য বাসর করব। অন্য বাসর মানে? চোখ ছোট ছোট করে ওয়েট, প্র্যাকটিক্যালি দেখাই। এ বলে নীর তানভীরের ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। তারপর কিছুক্ষণ পরেই ও গলায় অসংখ্য চুমু খেয়ে ভরিয়ে দেয়। তানভীর এতক্ষণ হাবলার মতো তাকিয়েছিল। পরক্ষণে সে বুঝতে পারে নীরের মানে কি ছিল। সে সাথে সাথে চিল্লিয়ে ওঠে। না। নীর এইবার কানে হাত ঢুকিয়ে বসে পড়ে। আরে, আমার বয়রা করতে চাচ্ছ নাকি আজীব? আপনি দূরে থাকেন আমার থেকে, আমার কাছে আসবেন না। কেন গো, এই বাসর বুঝি ভালো লাগেনি? আসো, শুভ কাজটা সেরে ফেলি। আমার একদম কাছে আসবেন না, দূরে দূরে যান। তা তো হয় না, আসো, কাছে আসো। একদম ছোবেন না আমায়। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি, কিন্তু তাও কাছে আসবেন না আমার। নীর এবার একটা পৈশাসিক হাসি দিয়ে বলে। নীর এবার বিশ্বজয়ের একটা হাসি দেয়। সে এতক্ষণ এটার জন্য অপেক্ষা করছিল। নীর তারপর বলে, তাহলে আমাকে বিয়ে করতে তৈরি হয়ে যাও। এসব পরে রেডি হয়ে নাও, কিছু মেয়ে এসে তোমাকে সাজিয়ে দিয়ে যাবে। আর হ্যাঁ, কোনো রকম যদি চালাকি করছো, তোমার সাথে যে কি হতে পারে তা তুমি নিশ্চয়ই জেনে গেছো। তাই ভালো মেয়ের মতো চুপচাপ বসে থাকবে। একটু পর আমি এসে নিয়ে যাব। এই বলে নীর চলে যায়, আর সাথে সাথে কিছু মেয়ে ভেতরে আসে। তানভীর এখনো ঠায় মেরে বসে আছে। তার সাথে কি হচ্ছে সে বুঝতে পারছে না। যেখানে 6 ঘন্টা আগে এসে সব
ঠিক ছিল, সেখানে এখন তার লাইফ কোথা থেকে কই চলে যাচ্ছে। সেই মেয়েগুলো তানভীকে সাজাতে ব্যস্ত। তানভীর নিজ থেকে কিছু করতে না বলে সব তারাই করে দিচ্ছে। এইদিকে নিচে নেমে দেখে তিহান সোফায় বসে আছে। তিহানকে দেখে নীর কিছুটা বিচলিত হয়ে যায়, তারপর নিজেকে সামলিয়ে ওর সামনে যায়। তিহানের পাশে গিয়ে বসতেই তিহান নীরের দিকে প্রশ্ন ছুড়ে মারে। এইসব কি হচ্ছে নীর? প্লিজ তুই আমাকে বলবি তুই কেন এমন করছিস? নীর একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলে, আমি নিজেও জানি না আমি এমন কেন করছি। শুধু এতটুকু জানি আই নিড হার। আমায় সব কিছু খুলে বল। নীর তারপর তিহানকে সব খুলে বলে। তিহান তো শুনে মাটিতে বসে টেবিলে থাকা পানির বোতলটা নিয়ে মাথায় পানি দেওয়া শুরু করে। তা দেখে নীর ভুরু কুচকিয়ে তিহানের দিকে তাকায়। তুই শালা নীর হতেই পারিস না। আমি নীরকে ভালো মতো চিনি। ওর তো মায়া মানেই অ্যালার্জি। ওই পালা শালা 1 নম্বরের খারুস। ওই পোলা দ্বারা প্রেম পসিবল, ওই পোলার দ্বারা প্রেম পসিবলই না। জাস্ট শাট আপ। আমি এখন একদমই মজার মুডে না। আমি বিশ্বাস করতে পারতেছি না তুই দ্য গ্রেট নীর রহমান কাউরে প্রেমে পড়ছে। দা তাও আবার আমার পিচ্ছি মেয়ের, যেখানে তুই গ্রিস থেকে পড়ালেখা করে এসেছিস। তুই জানোস ওইখানে সব মেয়েরা তোর জন্য কেমন পাগল ছিল। তুই বলতে ওদের ড্রিম বয় ছিলি, সেখানে তুই ওদের ছেড়ে এইখানে একটা মেয়ের প্রেমে পড়লি। একদম বাজে বকবি না, আমি ওর প্রেমে পড়িনি। তাহলে বিয়ে করছিস কেন? ডোন্ট সে টাইম পাসের জন্য? কেননা তুই টাইম পাসের জন্য এর চেয়ে ভালো মেয়ে পাবি। আর এর চেয়েও বড় কথা, তুই টাইম পাস করার মতো ছেলে না। তুই মান আর নাই মান, তুই এই মেয়ের প্রেমে পড়ে গিয়েছিস। জানি না আমি কিছু। আমি শুধু এতটুকু জানি, ওই শুধু আমার, ওর উপর শুধু আমার অধিকার। এইটাই প্রেম, বুঝলি? যাই হোক, আরেক বোতল পানি হবে? নীর এবার অগ্নি দৃষ্টিতে তিহানের দিকে তাকায়। তাতে তিহান একটা শুকনো ঢোক গেলে। কিছুক্ষণ পর নীর উপরে যায়। দরজার সামনে এনে নীর থমকে যায়। তানভি একটা মেরুন কালারের লেহেঙ্গা পরেছে, সাথে ম্যাচিং অর্নামেন্টস, মুখে হালকা মেকআপ, চুলগুলো পেছনে খোপা করা, চোখে কাজল, কিন্তু কান্নার কারণে তা লেপটে গেছে। তাও নীরের কাছে তানভিকে কোনো অপসরের থেকে কম লাগছে না। নীর তানভিকে নিয়ে নিচে আসে। তানভি তাকিয়ে দেখে সোফায় একজন হুজুরের মতো লোক বসে আছে। সে হচ্ছে কাজী, আর তার পাশে নীরের সমবয়সী একটা ছেলে ও আরেকজন ব্ল্যাক স্যুট পরা আছে। তারা দুজন হচ্ছে তিহান আর নুহাস, কিন্তু তানভি তাদের চিনে না। ওদেরও দুজনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। নীর তানবিকে নিয়ে সোফায় বসায় আর নিজে ওর হাত ধরে ওর পাশে বসে। কাজে বিয়ে পড়ানো শুরু করে। নীরকে কবুল বলতে বললে ও বলে ফেলে, কিন্তু তানবিকে বলার পরও বলছে না। অনেকবার বলার পরও যখন তানবি কবুল বলছে না, তখন নীর উঠে গিয়ে তানবির সামনে হাঁটু গেড়ে বসে বলে, আচ্ছা, তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই? তুমি এত ব্যাককল কেন? এই মুহূর্তে নীর যে এই টাইপের কথা বলবে তা সবার চিন্তার বাইরে ছিল। তিহান আর নুহাস অবাক চোখে নীরের দিকে তাকিয়ে আছে, আর তানবি তো ভ্যাবাচাকা খেয়ে বসে আছে। পোলায় কি কইতাছে কিছুই বুঝতাছে না। ওই, তুমি পড়ালেখা জানো তো, নাকি খালি এমনি তিরিং বিরিং করো? তোমার মাথায় জ্ঞান বুদ্ধি আছে, নাকি জলহস্তির মতো খালি এই মাথাটাই আছে? এবার তানবীর রাগ উঠে যায়। কে বলছে আমার জ্ঞান বুদ্ধি নাই? আমি যথেষ্ট বুদ্ধিমতী। তাই নাকি? তাহলে একটা টেস্ট হয়ে যাক, তাহলেই প্রমাণ হয়ে যাবে তুমি বুদ্ধিমতী নাকি মাথা মোটা। ওকে। লবকরে উল্টো করলে কি হয়? তানবী কিছুটা ভেবে, কবুল কবুল কবুল। গুড। এবার বলো, কবু এর পরে ল যোগ করলে কি হয়? কবুল। হইছে। এবার বলো, বুলের আগে ক যোগ করলে কি হয়? কবুল। এবার সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। তানবী বোকার মতো চেয়ে থাকে, হচ্ছেটা কি? তখন কাজী বলে, আপনারা এখন থেকে স্বামী স্ত্রী। তখন তানবী আকাশ থেকে পড়ে।
ভাই রে ভাই, দাঁড়াও দাঁড়াও, কেমনে কি? আমি তো কবুলই বললাম না, তাইলে বিয়ে কেমনে হইলো? ওহো তানহি, ওহো তানভি, তুমি কতটা বোকা! একটু মনে করে দেখো তো, আমি তোমায় কি জিজ্ঞেস করেছিলাম? তুমি নিজ ইচ্ছায় 3বার কবুল বলছো, বুঝলা? আমি জানি তুমি সোজা কথার মানুষ না, তাই আমাকেও তোমার মতো একটু তেরা হতে হইল আর কি। তানভি হা হয়ে তাকিয়ে আছে। রাগে জিদে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করতেছে। এই একটা তানভীর খারাপ অভ্যাস, সহজে রেগে যায়, আর রাগলে কি থেকে কি করে সে নিজেও জানে না। এইদিকে সবাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। তানভি আর কিছু না বলে উপরে চলে যায়। উপরে গিয়ে তানভি নিজে পরে থাকা সকল গয়নাগাটি খুলে ছুঁড়ে মারে। পারছে না তো সব শেষ করে দিতে। তানভি খাটের সাথে হেলান দিয়ে বসে কাঁদতে থাকে। রাত 9টার দিকে নীর রুমে যায়। রুমে গিয়ে দেখে তানভি খাটে হেলান দিয়ে শুয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে। চোখের কোণে পানি শুকিয়ে গেছে, নাকটা লাল হয়ে আছে, গালে কান্নার দাগ রয়েছে। নীর এখন নিজের মধ্যে এক অপরাধবোধ কাজ করছে, কিন্তু তার যে কিছু করার ছিল না। তানভি যখন অধিকারের কথা বলে তখন তার মাথা খারাপ হয়ে যায়, যার জন্য সে এই রকমের একটা ডিসিশন নিয়ে বসে। তার একটাই কথা, তানভি অন্য কারো হতে পারবে না, সে শুধু নীরের, আর কারণ না। নীর ধীর পায়ে তানভীরের দিকে এগিয়ে যায়। তানভীরের সামনে হাঁটু গেড়ে বসে ওর গালে নিজে হাত রাখে। তারপর নিজের হাতের বৃদ্ধ আঙুল দিয়ে তানভীরের গালে স্লাইড করতে থাকে। গালে কারোর শীতল স্পর্শ পেয়ে তানভী যেন জেগে ওঠে। চোখ খুলে দেখে নীর তার দিকে গভীর চাহনিতে তাকিয়ে আছে। নীরের চোখে চোখ পড়তেই তানভী তার মধ্যে এক আলাদা নেশা দেখা যাচ্ছে, কাউকে নিজের করে পাওয়ার নেশা। তানভীর ইচ্ছে করছে এই চোখের নেশায় ডুব দিতে, কিন্তু পরক্ষণে সব কথা মনে পড়তেই সে এক ঝটকায় নীরের হাত সরিয়ে ফেলে আর বলে, ডোন্ট টাচ মি। আপনার সাহস কিভাবে হলো এসব করার? কেন করলেন এমন আমার সাথে? আপনাকে তো আমি ভালো মতো চিনিও না। আপনি কি আমার থেকে সেদিনের প্রতিশোধ নিচ্ছেন? আমি তো এটা ইচ্ছাকৃতভাবে করিনি, কিন্তু তাও আমি অন্যায় করেছি বলে সরিও বলেছি আপনার কাছে। তাও কেন আপনি আমার সাথে এমন করলেন? কেন, কিসের শাস্তি দিচ্ছেন আমায়? নীর তানভীরের মুখে হাত রেখে বলে, হুশ, আর কথা না। আমি তোমায় কোনো কিছুর শাস্তি দিচ্ছি না, আর না তোমায় আমি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি। কেন জানি না, তোমাকে দেখার পর আমি ঠিক নেই। তোমাকে দেখার পর থেকে আমি শুধু সব জায়গায় তোমায় অনুভব করি। বসতে, উঠতে, খেতে, ঘুমাতে শুধু তোমার চেহারাই চোখে ভাসে। তোমার জন্য আমার মনে এক আলাদাই অনুভূতি নাড়া দেয়, যার নাম আমার আদৌ জানা নেই। শুধু মন এইটাই বলে তোমাকে তার প্রয়োজন। সহ্য হয় না তোমার পাশে অন্য আরেকজনকে। তাই তো আজ যখন তোমায় অন্য ছেলের সাথে দেখে, তাও আবার হেসে হেসে কথা বলতে, মাথা রক্ত চড়ে বসে। নিজে ঠিক রাখতে পারিনি। আর যখন অধিকারের কথা বললে, তখন মাথায় একটা কথাই ঘুরঘুর করছিল, যে তোমার উপর সব থেকে আমার অধিকার, আর কারো না। তাই আমি এই ডিসিশন নেই যে তোমায় চিরতরের জন্য নিজের করে নিব। আর দেখো, করেও নিলাম। জানি কিছুটা অন্যায়ভাবে তোমায় নিজের করেছি, কিন্তু তাতে আমার আফসোস নেই। তুমি এখন আমার, আর তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। কেউ না। সে যাই হোক, আলমারিতে তোমার জন্য কিছু জামা আর শাড়ি রাখা আছে, চেঞ্জ করে নাও। আমি বাইরেই আছি। এই বলে নীর উঠে দরজার দিকে পা বাড়াতেই তানভীরের কথায় থমকে যায়। ভালোবাসেন আমায়? নীর তানভীরের দিকে ঘুরে দাঁড়ায় আর অবাক হয়ে তানভীর দিকে তাকিয়ে থাকে। তা দেখে তানভী বলে, কি হলো বলেন, ভালোবাসেন আমায়? নীর কি বলবে বুঝতে পারছে না, সে নিজেও এর উত্তর জানে না। কি হলো, চুপ করে আছেন কেন? বলেন, আমি উত্তরটা জানতে চাই। আপনার উত্তরের উপরই কিন্তু এখন আমার আর আপনার লাইফ ডিপেন্ড করে। এই উত্তরের উপর ভিত্তি করে আমাদের লাইফ শুরু হবে। সব প্রশ্নের জোট খুলবে।
তাই আশা করি আপনি সত্যি সত্যিই আমায় উত্তরটা দিবেন, মিথ্যা বলবেন না প্লিজ। নীর এবার চুপ থাকতে পারল না, নিজের মুখ খুলল। জানি না আমি তোমায় ভালোবাসি কিনা, আদৌ ভালোবাসা বলে কিছু আছে কিনা। আমি এটাও জানি না আমার মনে তোমার জন্য যে জমানো অনুভূতি রয়েছে তা কি। তবে এতটুকু জানি তোমার জন্য আমার মনে যে অনুভূতি তা আজ পর্যন্ত অন্য কারোর জন্য হয়নি। বলতে গেলে আমার মধ্যে আজ পর্যন্ত এমন অনুভূতি কাজই করেনি। তোমাকে দেখার জন্য আমার অস্থিরতা তা অন্য কাউকে দেখার জন্য হয়নি। তোমাকে দেখলে মনে হয় তুমি শুধু আমার, তোমার উপর শুধু আমার অধিকার, আর কারো না। জানি না একে ভালোবাসা বলে কিনা। যদি একে ভালোবাসা বলে থাকে তাহলে হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এই বলে নীর রুম থেকে চলে যায়। আর তানবি নীরের যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে তানবীর ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সেদিন রাতে আর নীর রুমে আসেনি। তানভি আর জানতে চায়নি নীর কোথায়, কেননা তানভি এর কিছুক্ষণ একা থাকা প্রয়োজন। তার যে কিছু হিসাব মেলাতে হবে, জীবনের হিসাব। আজ তার লাইফে কোথা থেকে কোথায় চলে এসেছে। যেখানে আজ সকাল পর্যন্ত একাকিত্ব জীবনযাপন করত, সেখানে তার জীবনে এখন অন্য একজনের সাথে জুড়ে গেছে। তার নামের সাথে এখন মিশে গেছে অন্য একজনের নাম। সে এখন মিস থেকে মিসেস হয়ে গিয়েছে। আচ্ছা, সে এখন তার বাবাকে কি মুখ দেখাবে, কি বলবে তার বাবাকে? আদৌ কি বাবা এইসব মানবে, বুঝবে তাকে? এইসব ভাবতে ভাবতে তানবি যে কখন ঘুমিয়ে পড়ে তা ওর খেয়ালই নেই। অন্যদিকে নীর ছাদে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে। সে এখন বুঝতে পারছে সে কি করে ফেলেছে। নিজের জীবনের সাথে আজ সে অন্য আরেকজনের জড়িয়ে নিজের জীবনের সাথে আজ সে অন্য আরেকজনকে জড়িত করে ফেলছে, যা এখন সে চাইলেও নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে পারবে না। তাকে সারা জীবনের জন্য আগলে রাখতে হবে। আচ্ছা, কাজটা কি সে ঠিক করেছে নাকি ভুল, কিছুই বুঝতেছে না সে। কি করবে কিনা এক দোটানায় পড়ে গিয়েছে সে, যার টানে হয়তো কাউরে জীবন শুধরে যাবে, নয়তো কারো জীবন সেখানে নষ্ট হয়ে যাবে। দেখতে দেখতে পুরো রাত কেটে যায়। অন্ধকারে দূর দূর করে এক মুঠো আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। সকালের জন্য আজ একদিন নতুন দিন শুরু হলো। কিছু মানুষের জন্য আজ জীবনের নতুন অধ্যায় খুলতে চলেছে। এখন তা কি হয় খারাপ নাকি মন্দ তা কারোরই জানা নাই। পাখির কিচিরমিচির শব্দে তানবীর ঘুম ভেঙে যায়। তানবী আদো আদো করে চোখ খোলে, তারপর উঠে বসে। চারদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে কোথায়? চারদিক ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। পরে তার কালকের কথা মনে পড়ে। তানভীর ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তারপর সে আলমারি থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। নীর শেষ রাতের দিকে ছাদে ঘুমিয়ে পড়ে। রোদের কড়া আলোতে নীরের ঘুম ভাঙে। নীর আড়মোড়া ভেঙে রুমের দিকে পা বাড়ায়। রুমে এসেই তার পা থমকে যায় সামনে থাকা অপসরীকে দেখে। তানভি আজ পিঙ্ক কালারের একটা জর্জেট শাড়ি পরেছে, চুলগুলো ভেজা। আয়নার সামনে দাঁড়িয়ে এসে চুলগুলো সামনে এনে মুছছে। এতে তানভীর সাদা পিঠটা দেখা যাচ্ছে। পিঠে কিছুটা পানি জমে আছে। নীরের যেন ঘোর লেগে যাচ্ছে। সে ধীর পায়ে তানভীর পেছন গিয়ে দাঁড়ায়। তানভী এখনো নীরকে দেখেনি। হঠাৎ গেটে কারো স্পর্শ পেয়ে হঠাৎ পেটে কারো স্পর্শ পেয়ে তানভী আয়নাতে তাকায়। তাকিয়ে নীরকে দেখতে পায়। নীর তানভীকে একবার নিজের সাথে মিশিয়ে নেয়, ওর চুলে মুখ গুজে। তানভী কিছুটা কেঁপে ওঠে, সাথে অস্বস্তি বোধ করে, কেননা আগে কখনো কোনো ছেলে তার এত কাছে আসেনি। নীর তানভীর কাঁধে ছোট ছোট চুমু দিতে থাকে। তা আস্তে আস্তে গভীর হতে নিলে তানভী বলে ওঠে, আমার কিছু সময় লাগবে সবকিছু মেনে নিতে। মানছি আমাদের বিয়ে হয়ে গিয়েছে, আমার উপর আপনার অধিকার আছে, কিন্তু তাও একটা রিকোয়েস্ট করছি,
আমায় কিছুদিন সময় দিন, যাতে আমি আপনাকে মেনে নিতে পারি। এই কথা শোনার সাথে সাথে নীর এই কথা শোনার সাথে সাথে নীরের ঘোর কেটে যায়। সে তানভীকে ছেড়ে দিয়ে বলে, সরি ফর দিস। আমি জানি না কেন আমি তোমার দিকে বারবার মোহিত হই। কেন তোমাকে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। সে যাই হোক, টেক ইউর টাইম। আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করব। এই বলে নীর আলমারি থেকে কাপড় নিয়ে চলে যায়। আর তানভীর সেই দিকে তাকিয়ে বলে, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়, সেটা হোক না জোর করে। কিন্তু তাও আমার সব কিছুর সাথে খাপ খাইয়ে মানিয়ে নিতে টাইম লাগবে। কিন্তু চিন্তা করিয়েন না, খুব জলদি আপনাকে আপন করে নিব। এভাবে চলতে থাকে দিন। নীর কখনো তানভীরের কাছে নিজের অধিকার দেখাতে আসেনি, কেননা সে চায় তানভীর নিজ থেকে তাকে সেই অধিকারটা দেয়। তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক না হলেও বন্ধুত্বের সম্পর্ক ঠিকই হয়েছে। তানভী এখন নীরকে মেনে নিয়েছে, কিন্তু বলতে পারছে না। নীরও তানভী একই রুমেই ঘুমায়, নীরের বুকেই তানভী ঘুমায়। এইটা নীরের আবদার। যেখানে সবকিছু তানভীর মতে হচ্ছে, সেখানে নীরের এই একটা কথা রাখতেই পারে। নীর একদিনে বুঝতে পারে নীর একদিনে বুঝেছে তার না জানা অনুভূতির নাম ভালোবাসা। আর তানভীও বুঝতে পারছে সে নীরকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসবেই না বা কেন? নীরের কেয়ার ভালোবাসবেই বা না কেন? নীরের কেয়ার, তানভীরের জন্য ওর পজিটিভনেস, ওর অফুরন্ত ভালোবাসা সবই তানভীকে নীরকে ভালোবাসতে বাধ্য করেছে। কিন্তু তাও মাঝে মধ্যে নীর অতিরিক্ত করে। যেমন কোনো ছেলের সাথে মেশা যাবে না, এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। তানভী এতে অতিষ্ঠ হলেও তার এসব ভালোই লাগে। কিন্তু এরই মধ্যে মজার ব্যাপার হলো, কেউ তানভী আর নীরের কথা জানে না। তানভী এই মানা করেছে তার কথা সে ভার্সিটিতে ওঠার পর বাবা এর কাছে তাদের কথা বলবে, তখন তাকে সকলের সামনে আপন করে নিয়ে এসে ঘরে তুলবে। নীরের এতে কোনো আপত্তি নেই। এর মাঝে একজন ঠিকই তাদের খোঁজ খবর নিচ্ছে, তাদের উপর কড়া নজর দিয়ে রেখেছে। কারো জানা নেই এই লোকটি কি করতে চলেছে, আদৌ তার উদ্দেশ্য ভালো নাকি খারাপ। এই অনাগত আগন্তুক না জানি কি ঝড় বই নিয়ে আসছে তানভী ও নীরের জীবনে। সামনে সামনে ভ্যালেন্টাইন্স ডে। নীর তানভীরের জন্য স্পেশাল কিছু প্ল্যান করে। নীর চায় এই দিন সে তার নীলপরীকে তার মনের কথা বলবে, তাকে বলবে সে তাকে বড্ড ভালোবাসে। নীর এখন দিনের প্রহর গুনছে, কবে যে ভ্যালেন্টাইন্স আসবে। দেখতে দেখতে ভ্যালেন্টাইন এসেও পড়ে, আর শেষ হয় নীরের অপেক্ষার প্রহর। অন ভ্যালেন্টাইন্স ডে সূর্যের মিষ্টি আলোয় তানভীরের উপর পড়তে তানভীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই পর প্রতিদিনের মতো নিজেকে নীরের বাহুডোরে আবদ্ধ পায়। তানভীরের দিকে চেয়ে থাকে, একদম নিষ্পাপ তার মুখখানে। ঠোঁটগুলো ঠিক গোলাপের পাপড়ির মতো লাল, ডান চোখের একটু নিচে একটা তেল, নাকটা চিকন সরু, চুলগুলো স্লিক হওয়ার কারণে কপালে এসে ঘাপটি মেরে বসে আছে। একদম বাচ্চার মতো লাগছে। কোনো ছেলে যে এত কিউট হতে পারে তা নীরকে না দেখলে তানভীর জানতোই না। তানভীর ইচ্ছে হচ্ছে চুলগুলো নিয়ে খেলতে, তাই সে আর তার ইচ্ছেকে দমিয়ে রাখতে না পেরে নীরের চুলগুলো নিয়ে খেলা শুরু করে দেয়। অতঃপর নীরের কপালে ভালোবাসার পরশ বলে উঠতে নিলে নীর খপ করে তানভীরের হাত ধরে ফেলে। ঘুমের মধ্যে একটা ছেলেকে নির্যাতন করা ঠিক না। আমি আবার কখন নির্যাতন করলাম? এই যে আমার মতো অসহায় একটি ছেলে যখন ঘুমিয়েছিল, তখন তুমি ওর চুল নিয়ে খেলছো, তারপর ওর কপালে চুমু খাইছো। এইটা পুরুষ নির্যাতন না? তানভীর নীরের দিকে ঘুরে তাকায়। নীর চোখ বন্ধ করেই বলে, ও লে লে, আমার অসহায় কদু চোরটা, তুমি যে এত বোকা তা জানতাম না।
আমি যেটা করছি ওইটা কোনো নির্যাতন না, ওইটা আমার অধিকার। আমি আমার বরের চুল নিয়ে খেলছি, তার চুমু খাইছি, তাতে তোমার কি শুনি? নীর এবার তানবিকে নিচে ফেলে ওর উপরেই বসে বলে, তাই না? যদি সে যদি সেটা তোমার অধিকার থাকে, তাহলে আজ আমিও আমার অধিকার নিতে চাই। এই বলে নীর তানবীরের ঠোঁট দুটো আঁকড়ে ধরে তানবীর আজ ছোটাছুটি করছে না, বরং আয়েশ চোখ বুজে নিচ্ছে। প্রায় 10 মিনিটের পর তানবীরকে উঠে বসে, তারপর তানবীর এর দিকে তাকিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে নাও। আর শোনো, আলমারিতে একটা প্যাকেট আছে, সেটা সন্ধ্যায় পরে রেডি হয়ে নিও। এক জায়গায় যাব। তানবীর মাথা নিচু করে ওয়াশরুমে চলে যায়। নীর সেদিকে তাকিয়ে মনে মনে বলে, তোমাকে এইভাবে আপন করতে চাই না। কিছু স্পেশাল মোমেন্ট ক্রিয়েট করে দিনটাকে মেমোরেবল করতে চাই, যাতে এই দিনটি তোমার জন্য স্মৃতি হয়ে থাকে। আজ তোমার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি। তোমাকে আপন করে নেওয়ার সম্মতি পেয়েছি। শুধু আরেকটু অপেক্ষা করো, আজই তোমায় আপন করে নিব। সকালে নাস্তা করে নীর চলে যায়। তানভীর রুমে গিয়ে পড়তে থাকে, সামনে এক্সাম, কলেজে আপাতত অফ, তাই বাসায় থেকে পড়ছে তানভীর। এমনি পড়ালেখায় কাঁচা, তাই আগে থেকেই ট্রাই করছে। বিকেলে তানভীর আলমারি খুলে একটা প্যাকেট পায়। প্যাকেট খুলে দেখে রেড কালারের শাড়ি, তার উপর অনেক সুন্দর পাথরের ডিজাইন, এর সাথে ম্যাচিং অর্নামেন্টস। তানভীরের খুব পছন্দ হয়েছে, তাই সে তাড়াতাড়ি গিয়ে শাড়িটা পরে আসে। চোখে হালকা কাজল, রেড লিপস্টিক, কানে ঝুমকা, হাতে লাল রেশমি চুড়ি। চুলগুলো চুলগুলো এক সাইড নিয়ে ছেড়ে দিয়েছে। আজ তানবিকে সেই লাগছে। নীর দেখলে নির্ঘাত আবার নতুন করে তানবীর প্রেমে পড়বে। তানভী সেজে বসে আছে, ঠিক তখন নিচ থেকে গাড়ির হর্নের শব্দ কানে ভেসে আসে। তানভী বারান্দায় গিয়ে দেখে নীরের গাড়িতে বসে হর্ন বাজাচ্ছে। তানভী দ্রুত নিচে নেমে আসে। নিচে গিয়ে দেখে নীর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তানভীর ধীর পায়ে তানভীর ধীর পায়ে নীরের দিকে এগুতে থাকে। নীর সামনে তাকাতেই তানভীরকে দেখে স্থির হয়ে যায়। লাল শাড়িটা বেশ মানিয়েছে ওকে। নীর প্রাণ ভরে তার মায়াবতীকে দেখছে। তানভীর কাছে আসতে নীর ওর কানের সামনে ঝুঁকে লো ভয়েসে বলে, আজ কিন্তু তোমায় সেই লাগছে জান। আজ হয়তো নিজের উপর নিয়ন্ত্রণ রাখা আমার জন্য বড্ড দায় হয়ে যাবে। তানভীর তো শুনে গাল একদম লাল হয়ে যায়, আর কিছু নিচু স্বরে বলে, কদুসোর মার্কা অসভ্য। নীর মুচকি হেসে গাড়ির দরজা খুলে দেয়। তানবি গিয়ে বসে, সিট বেল্ট পরে নেয়, আর নীরও গাড়িতে উঠে চালানো শুরু করে। সন্ধ্যা প্রায় সন্ধ্যা প্রায় নেমে এসেছে, আর গাড়ি চলছে আপন গতিতে। তানভি বাইরে তাকিয়ে আছে, বাতাসে চুলগুলো উঠছে। নীর ড্রাইভ করছে আর মাঝে মাঝে তানভীর দিকে তাকাচ্ছে। গাড়ি এসে একটা রিসোর্টের সামনে থামে। নীর গাড়ি পার্ক করে নেমে যায়, সাথে তানভীরও। নীর একটা কালো কাপড় দিয়ে তানভীরের চোখ বেঁধে দেয়, তারপর ওকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে। তানভী কিছু বলতে গেলে নীর তাকে চুপ করিয়ে দেয়। নীর সুইমিং পুলের সামনে এসে তানভীকে কোলে থেকে নামায়, তারপর আস্তে করে ওর চোখ দুটো খুলে দেয়। তানভী আস্তে আস্তে চোখ খুলে একদম অবাক হয়ে যায়। চারদিকে লাল লাল বেলুন চারদিকে লাল বেলুন আর গোলাপের পাপড়ি। সামনে একটা টেবিল, তাতে 2টি চেয়ার, তার উপর রেড ভেলভেট কেক। টেবিলের উপরে লাল কালারের নেটের কাপড় দিয়ে ছাউনি তৈরি করা। তানভী পাশে তাকাতেই অবাক হয়ে যায়। সুইমিং পুলের উপর গোলাপের পাপড়ি দিয়ে আই লাভ ইউ লেখা। তানভী নীরের দিকে তাকাতেই দেখে নীর হাঁটু গেড়ে বসে একটা রিং হাতে আছে। নীর বলতে শুরু করে, জানি না কিভাবে, কেমনে, কখন আমি তোমায় ভালোবেসে ফেলি।
কখনো কোনো মেয়েদের প্রতি আমার এমন ফিলিংস হয়নি যেমন তোমায় দেখার পর হয়েছিল। নিজের অজান্তে তোমার মায়ায় পড়ে গিয়েছি, প্রেমে পড়ে গিয়েছি। তোমার এই কালো দুই নয়নে, তোমার দুষ্টুমিতে, তোমার পাগলামিগুলোকে ভালোবেসে ফেলেছি। তোমার বলা সেই নামকে ভালোবেসে ফেলেছি। এখন তুমি ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। তাই বলি কি, আমার কি হবে? তুমি এই কদুচূর্ণি। তানভি এতক্ষণ নীরের কথায় ডুবে গিয়েছিল। তার প্রত্যেকটা কথা তানভীর বুকের ভিতর গিয়ে লেগেছিল। কিন্তু লাস্টের কথা শুনে তানভি হাসতে হাসতে শেষ। তারপর কোনো মতে হাসি থামিয়ে বলে, হ্যাঁ, হব তোমার কদুচর্ণী। এই বলে হাত বাড়িয়ে দেয়। নীর চট করে তানভীরের হাতে আংটি পরিয়ে দেয়। তারপর উঠে দাঁড়িয়ে তানভীকে জড়িয়ে ধরে। তারপর টেবিলের সামনে নিয়ে গিয়ে দুজনেই কেক কাটে। পরে একের সাথে ডিনার করে। হঠাৎ নীর উঠে কোথা থেকে একটা গিটার নিয়ে আসে আর তা তানভীরের দিকে এগিয়ে দেয়। তোমার গানের সুরের মাঝেই আমি তোমাতে পাগল হয়েছি। আজ আবারও তোমার গানের সুরের মাঝে তোমাতে পাগল হতে চাই। দিবে কি সেই সুযোগ? তানভী মুচকি হেসে গিটারটা নেয়। নীর তখন তানভীকে নিজের কোলে বসিয়ে ওর কোমর জড়িয়ে ধরে। তানভীও কিছু না বলে গিটারের সুর ধরে। हो कहते हैं खुदा ने जिस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, कैसे हम जाने हमें क्या पता। তানভীর পাশেই গিটার রাখতেই নীর ওকে কোলে নিয়ে রিসোর্টের দিকে হাঁটা শুরু করে দেয়। নীর একটা রুমের সামনে এসে হালকা ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। নীর গিয়ে তানভীকে বেডে শুয়ে দেয়। তারপর গিয়ে দরজা অফ করে আসে। তানভী চারদিকে তাকিয়ে দেখে অনেক বড় একটা রুম, চারদিকে ক্যান্ডেল আর গোলাপের পাপড়ি। নীর কাছে এসেই তানভীর ঠোঁট দুটো আঁকড়ে আয়ত্তে নিয়ে নেয় আর এক হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে। নীর তানভীর ঠোঁট ছেড়ে গলায় ঘাড়ে চুমু দিতে থাকে। একটু পর মাথা নিচু করে তানভীর কানের সামনে এসে বলে, মে আই? তানভী কিছু না বলে নীরকে জড়িয়ে ধরে। নীর তার উত্তর বুঝতে পেরে তানভীর উপর উঠে বসে, নিজের ভর ছেড়ে দেয় আর নিজের হাত তানভীর মাথার পেছনে নিয়ে ওর ঠোঁটগুলো নিজের ঠোঁটের মাঝে নিয়ে নেয়। সেদিনের পর থেকে তানভী আর নীরের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়। দুইজন এখন দুজনকে পাগলের মতো ভালোবাসে। তাদের ভালোবাসার মধ্য দিয়ে তাদের দিন যাচ্ছিল। এর মধ্যে তানভীরের পরীক্ষা সামনে আসে। সে পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পরীক্ষা শেষে তানভী সিদ্ধান্ত নেয় যে সে নীরকে তার বাবার সাথে দেখা করাবে। নীরকে দেখিয়ে বলবে, এই হচ্ছে আমার ভালোবাসার মানুষ। নীরকে সে আগেই এসবের কথা বলে রেখেছে। আগামী সপ্তাহে তারা খুলনা যাবে। কিন্তু কে জানতো এর আগেই এক তুমুল ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিয়ে যাবে, যা নাকি দুজনের জীবনেই একেবারে তাবাহ করে দিবে। সেই দিন নীর ব্রেকফাস্ট করে অফিসে চলে যায় আর তানভী রুমে গিয়ে টিভি দেখতে থাকে। তখন হঠাৎ কলিং বেল বেজে ওঠে। তানভী অবাক হয়, এই সময় আবার কে আসলো। তানভী গিয়ে দরজা খুলে দেখে কেউ নেই। তানভী চারদিকে ভালো মতো তাকিয়ে দেখে না, কেউ নেই। তাহলে কলিং বেল কে বাজালো? তানভী ঘুরে আসতে নিবে, তখন তার চোখ নিচের দিকে যায়। সেখানে একটা বক্স পড়ে আছে আর তার উপর তানভীর নাম লেখা।
তানভীর সেটা হাতে নিয়ে দরজা লাগিয়ে বক্সটা নিয়ে রুমে আসে। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে তা দেখতে থাকে। তানভীর বক্সটা খুলে ভিতরে যা দেখে তাতে আঁতকে ওঠে। ভেতরে কিছু ছবি আছে আর সাথে একটি হ্যান্ডি ক্যামেরা। ছবি উল্টো হাতে নিয়ে দেখে তার মায়ের নিথর দেহের ছবি, আর তার সামনে নীর বসে আছে, তার হাতে ছুরি, যেন তাকে এই খুন করে ছুরি বের করা হয়েছে। আরেক ছবিতে নীর পেটে ছুরি মেরে ধরে রেখেছে এমন ছবি। আরও কিছু ছবি। এগুলো দেখে তানভীরের শরীর থরথর করে কাঁপতে থাকে। সে কাঁপা কাঁপা হাতে এবার হ্যান্ডি ক্যামেরাটা চালু করে। তাতে দেখতে পায় সামনের চেয়ারে নীরের মতোই একজন পিছে ঘুরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে এক লোক বলছে, একজন ল্যান্ডলর্ড আছে, তাকে পুরাতন পল্টনের যে রহিম আমিজ আছে তাকে খুন করতে হবে। কোনো ব্যাপারই না, খুন করা তো আমার বাঁ হাতের কাজ, কিন্তু এর বিনিময়ে আমি কি চাই তা তো আপনি জানেনই। হ্যাঁ, তোমার টাকা তুমি পেয়ে যাবে, কেননা তুমি জানি ডেভিড, কেননা আমি জানি তোমার লাইফে টাকা ছাড়া কিছুই জরুরি না। হ্যাঁ, টাকাই আমার সব। টাকার জন্য আমি সব করতে পারি, সব। আমার কিছু কাজ তোমায় করতে হবে। কাকে খুন করতে হবে শুনি? এই বলে হু হু করে হাসতে থাকে। এইসব দেখার পর তানভীরের পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। সে বিশ্বাস করতে পারছে না নীর তার মায়ের খুনি, আর সে টাকার জন্য খুন করে। তানভীরের রাগে জিদে নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে। সে কিভাবে তার মায়ের খুনিকে ভালোবাসতে পারলো? কিভাবে তানভীরের মন চাচ্ছে সে এখনই সব শেষ করে দিক। তখন তার ফোনে একটি কল আসে। ফোন উঠিয়ে সে অবাক হয়ে যায়। সে ধীরে ফোনটা তুলে ফোনের কিছুক্ষণ কথা বের ফোনের কিছুক্ষণ কথা বলে বের হয়ে যায়। তানভীর এখন একটি রেস্টুরেন্টে বসে আছে। তার সামনে বসে আছে আফজাল হোসেন। ইনি হচ্ছে তানভীরের আপন মামা, কিন্তু তার মামার সাথে তাদের ভালো সম্পর্ক নেই। কিন্তু কেন তা তানভীর জানে না। মাঝে মধ্যে মামার সাথে কথা হতো, কিন্তু আজ হঠাৎ এইভাবে দেখা করতে বললেন কেন, তাই তানভীর বুঝতেছে না। হঠাৎ আমায় মনে পড়লো যে কেন মা মনে পড়তে পারে না? তুই তো আমার একমাত্র ভাগ্নি, আর এই সময় তো তোর পায়ে আমায় থাকতে হবে, তাই না? এই সময় মানে? আমি জানি মা, তোর মায়ের হত্যাকারী কে, আর সেই হত্যাকারীর সাথে তোর সম্পর্ক কি। আপনি জানেন? হ্যাঁ, ওই নীর রহমান তোর মায়ের খুনি, যে নাকি এখন তোর স্বামী। আপনি কিভাবে জানেন নীর আমার স্বামী? আমি সব জানি, ভুলে যেও না আমি একসময় ডিটেকটিভ এর কাজ শিখেছিলাম, তাই এইসব ইনফরমেশন বের করা আমার কাছে কিছুই না। তানভীর এবার আর কিছু না বলে চুপ হয়ে যায়। তুমি যার সাথে থাকছো সে একজন খুনি, হাজার হাজার মানুষকে খুন করতে সে, নিষ্পাপ আর অসহায় মানুষের সব কেড়ে তার লাশের উপর দিয়ে উঠে আজ এই নীর রহমান সব টাকা পয়সা কামিয়েছে। কিন্তু আমার মার সাথে নীরের কি সম্পর্ক? সে কেনই বা আমার মাকে হত্যা করলো? তুমি তো জানোই, তোমার মা সেই ছোটবেলা থেকে প্রতিবাদী ছিল, আর এটা ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। 2 বছর আগে নীর একটা কাজে খুলনা আসে, আর কাজটা হলো একজনকে খুন করা। যাকে নীর খুন করতে আসে সে খুলনার মেডিকেল হসপিটালে ভর্তি ছিল। নীরও সে হসপিটালে গিয়ে ওর অক্সিজেন মাস্ক খুলে তাকে মুখে বালির চাপা দিয়ে মারে। আর দুর্বলতাবশত আর দুর্ভাগ্যবশত সেদিন তোর মা সে হসপিটালে রক্ত পরীক্ষা করতে যায় আর এইসব দেখে ফেলে। আর তোর মা যে সব দেখেছে তা নীর দেখে ফেলে। তোর মা পালাতে শুরু করে এবং পালিয়েও যায়। সে পুলিশের কাছে যেতে নিলে মাঝ রাস্তায় নীর তোর মাকে ধরে ফেলে আর তার পেটে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এই বলে আফজাল হোসেন কান্না শুরু করে দেয়। তারপর নিজেকে সামলিয়ে বলে, আর রাস্তায় ফেলে দেয়। আর এমন দেখায় যে গাড়ি ওর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে তোর মায়ের পেটে কাজ কেটে গেছে। নীর চলে যাওয়ার পর কিছু মানুষ তোর মাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু আফসোস ততক্ষণে সে মারা গিয়েছিল। এইসব শুনে তানভীর স্তব্ধ হয়ে যায়। কি বলবে কিছু বুঝতে পারছে না। এখন নিজের গা খিনখিন করছে যে এমন নরপশুর সাথে সে এতদিন ছিল,
আর তাকে কতটা না ভালোবেসেছিল। তানভি এইসব ভাবছিল, ঠিক তখনই আফজাল হোসেন বলে ওঠে। মা, এখন তোকেই তোর মায়ের হত্যার প্রতিশোধ নিতে হবে। কেননা পুলিশ এত আমাদের কোনো সাহায্যই করবে না। কারণ নীর অনেক পাওয়ারফুল মানুষ। সব পুলিশ অফিসার ওর পিছে পিছে ঘোরে। আমরা যদি পুলিশকে কিছু বলি তারা বিশ্বাস করবে না। আর তোমার কাছে যে প্রুফ আছে ওইগুলো আমি দিয়েছিলাম, কিন্তু নীর ওইগুলো নিমিষেই গায়েব করতে পারবে। তার ক্ষমতা অনেক বেশি। তাই এখন তোমায় সব করতে হবে। কিন্তু কিভাবে? আফজাল একটা প্যাকেট সামনে এগিয়ে বলে। এইভাবে। তানভি অবাক চোখে আফজালের দিকে তাকিয়ে বলে। রাতের বেলা তানভীর নীরের বুকে শুয়ে আছে। নীর তানভীর মাথায় বিলি কেটে দিচ্ছে, আর তানভী নীরের বুকের মধ্যে আঁকাআঁকি করছে। হঠাৎ তানভী বলে ওঠে। কখনো আপনজনের কাছ থেকে ধোকা পেয়েছো, বা কোনো রকমের বিশ্বাসঘাতকতা? নীর অবাক হয়ে তানভীর দিকে তাকায়। এভাবেই জানতে ইচ্ছে করছিল, বল না। হ্যাঁ, অনেকবার পেয়েছি। আমার আপন চাচার কাছ থেকে, যাকে নিজের বাবা সমতুল্য মানতাম। বাবা মা মারা যাওয়ার পর তাকেই সব থেকে বেশি ভালোবেসেছিলাম। কিন্তু তিনি শুধু সম্পত্তির জন্য আমায় মারতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। উল্টো তিনি কার অ্যাক্সিডেন্টে মারা যান। যখন জানতে পারি তিনি আমাকে মারতে চেয়েছিলেন, তখন অনেক কষ্ট পাই। মনে হয়েছিল কেউ দুমড়ে মুচড়ে দিয়েছে আমাকে। সেই আঘাত থেকে বের হতে আমায় অনেক সময় লেগেছিল। আপনজনের আঘাত যে সহজে ঠিক হয় না। হ্যাঁ, অনেক কষ্টদায়ক। আর সেটা যদি ভালোবাসার মানুষের কাছ থেকে হয় তাহলে তো আরো বেশি কষ্টদায়ক, তাই না? হুম। আজ তোমায় একটা কথা বলে রাখি, আমায় তুমি যতই আঘাত করো না কেন, কিছু বলবো না। আমার ঠোঁট দিয়ে উফ পর্যন্ত বের হবে না, কিন্তু এইখানে কখনো করো না। সহ্য করতে পারবো না। তিলে তিলে মরে যাব। আমি তো তোমায় এইভাবে মরতে দিব না। হঠাৎ এইরকম প্রশ্ন করলে যে? এই বলে নীরকে জড়িয়ে ধরে। নীর ও তানভীরকে আয়েশে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আজ নীর আর তানভী যাচ্ছে তানভীর বাসায়, তানভী এর বাবার সাথে দেখা করতে। নীর আজ তার মায়াবতীর হাত চাইতে যাবে চিরদিন। নীর আজ তার মায়াবতীর হাত চাইতে যাবে চিরতরের জন্য। সকলের সামনে নিজের বউ বানিয়ে আনবে। গাড়ি চলছে আপন গতিতে। ঠিক দুই রাস্তার মোড়ে এসে তানভী বায়ে যেতে বলে, কিন্তু তাদের যাওয়ার কথা টানে। নীর কিছু জিজ্ঞেস করলে বলে "এস-" নীর কিছু জিজ্ঞেস করলে বলে শর্টকাট। নীর কিছু না বলে সেদিকেই গাড়ি ঘোরায়। ঠিক কিছু দূর যাওয়ার পর তানভী গাড়ি থামাতে বলে। নীরও থামায়। তানভী আর নীর গাড়ি থেকে নেমে পড়ে। নীর জিজ্ঞাসু দৃষ্টিতে তানভীর দিকে তাকাতেই আঁতকে ওঠে। তানভীর হাতে গান, আর তা নীরের দিকে তাক করে রাখা আছে। এসব কি হচ্ছে তানভী? এটা কোন ধরনের ফাইজলামো? কোনো ফাজলামো না। তুমি যা করেছো তার শাস্তি দিতে আজ তোমায় এইখানে আনা হয়েছে। কিসের শাস্তি? কি করেছি আমি? নিষ্পাপ মানুষের হত্যাকারী তুমি। তুমি খুনি, নর পশু একজন। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি কোনো খুনি না, আর না কারো খুন করেছি। ও প্লিজ, বন্ধ করো তোমার মিথ্যা কথা। সহ্য হয় না আমার এসব। তোমার এই মিথ্যা ভালোবাসা, এই ভালো হওয়ার অভিনয়, উফ, অতিষ্ঠ হয়ে গেছি আমি। আমি শুধু তোমায় ঘৃণা করি, ঘৃণা। আমার ভালোবাসা তোমার কাছে মিথ্যা অভিনয়? তা বাদে আর কি? তাহলে তোমার ভালোবাসাও কি অভিনয় মিথ্যা? হ্যাঁ, মিথ্যে। অল্প বয়সে থেকে কিছু মিথ্যা আবেগ জড়িয়ে গিয়েছিলাম, আর কিছুই না। আমি আর যাই হোক কোনো খুনিকে ভালোবাসতে পারি না। নীরের ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এখন তুমি কি চাও? তোমার মৃত্যু। তাহলে তাই হোক। ভালোবাসার হাতে মরছি। আমার মতো সৌভাগ্য কতজনেরই হয় বলো? কিন্তু মরার আগে একটা কথাই বলবো, আমাকে এইভাবে মেরো যাতে আমার বাঁচার বিন্দুমাত্র চান্স না থাকে। তা না হলে আল্লাহর কাছে দোয়া কইরো যে আমি যাতে ফিরে না আসি। তা না হলে আমি কি করব আমি নিজেও জানি না। তানভী একটা মুচকি হেসে নীরের বুকে
বা পাশে ট্রিগার পয়েন্ট করে আর চালিয়ে দেয় গুলিটি গিয়ে খোপ করে নীরের বুকে ঢুকে বের হয়ে যায়। নীর বুকে গিয়ে গল গল করে রক্তের বন্যায় ভেসে যেতে থাকে। আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে নীরের দেহ। নীর এবার একটা মুচকি হাসি দিয়ে তানবিকে বলে, যেখানে আঘাত করতে মানা করেছিলাম সেখানেই আঘাতটা করলে। আজ আমায় চিরতরের জন্য শেষ করে দিলে আমার মনের সকল অনুভূতি, ভালোবাসা। আশা করি এখন তুমি খুশি। নীরের গলা ধরে আসছে, কথা বলতে পারছে না আর সে কাতরাচ্ছে। তা দেখেও তানবীর মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। নীর অনেক কষ্টে বলে, ঘৃণা করি তোমায়, শুনেছো? ঘৃণা করি। এই বলে তানবী উল্টো পথে হাঁটা শুরু করে। তার চোখ দিয়ে পড়ছে অজস্র পানি। এতক্ষণ নিজেকে সামলাতে পারলেও এখন নিজেকে ধরে রাখতে পারছে না। চোখের পানি বাদ মানছে না। নীর তানবীর চলে যাওয়া দেখছে, তারও চোখ দিয়েও এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। যে নীর রহমান কাউরের সামনে নত হয়নি, যে নাকি কখনো হার মানতে শেখেনি, সে আজ তার ভালোবাসার কাছে হার মেনে নিয়েছে। আজ সে ভালোবাসার কাছে সব বিসর্জন দিয়ে দিয়েছে। নীরের চোখের সামনে অন্ধকার ছেয়ে আসছে, চোখ দুটো লেগে আসছে, পারছে না আর চোখ মেলে রাখতে। ঘুমে ঢলে পড়ছে সে, কিন্তু তাও চেষ্টা করছে মেলে রাখতে, যতক্ষণ না তার মায়াবতী আবছা আলোতে মিলিয়ে যায়। কিন্তু আফসোস, সে পারল না। চোখ দুটো বন্ধ হয়ে আসলো, পাড়ি দিল এক অজানা ঘুমের রাজ্যে। গুটি ওটিএর লাল বাতি জ্বলে রয়েছে। ভিতরে কি হচ্ছে কিছু জানা নেই। বাইরে নুহাস পায়চারি করছে। প্রায় 2 ঘন্টা পর ওটিএর লাইট অফ হয় আর ডাক্তাররা বেরিয়ে আসতে থাকে। তা দেখে নুহাস দৌড়ে ডাক্তারদের সামনে যায়। ডাক্তারের পেশেন্ট কি অবস্থা, ঠিক আছে তো তিনি? আপাতত তিনি সেফ, কিন্তু এখনো কিছু বলা যাচ্ছে না। ভাগ্যিস গুলিটা বেরিয়ে গিয়েছিল, তা না হলে ওইটা যদি আটকে যেত তাহলে বের করা সম্ভব হতো না, আর না তাকে বাঁচানো যেত। কিন্তু যদি 48 ঘন্টার মধ্যে তার জ্ঞান না আসে তাহলে সে ঘুমায় চলে যাবে। এই বলে ডাক্তার চলে যায়। নুহাস কিছুই বুঝতেছে না ও কি করবে। কিন্তু যত যাই হোক, এই নিউজ ফাঁস করা যাবে না। যা করতে হবে খুব সাবধানে। আপনারা এটাই তো ভাবছেন কিভাবে কি হলো, তাই তো? তাহলে আসুন কিছু সময় পিছে গিয়ে দেখে আসি কি হয়েছিল। কিছুক্ষণ আগে তানভি যাওয়ার কিছুক্ষণ পরেই নুহাস সেইখানে আসে আর নীরকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে আঁতকে ওঠে। নীরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে রক্তের বন্যা। নুহাস তাড়াতাড়ি নীরকে গাড়িতে উঠিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। নুহাস নীরের গাড়িতে পিছনে ছিল। নীর প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কিছু ফল, গিফট, জামা কাপড় নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তা তানভি হয়তো না বলবে বলে তাই ওকে না জানিয়ে সে নুহাসকে বলে সব রেডি করিয়ে ফেলে আর বলে এইসব নিয়ে তাদের গাড়ির পিছে পিছে চলে আসতে। নীরের কথা মতো নুহাসও সব কিছু ঠিক করে তাদের পিছে পিছে আসতে থাকে। কিন্তু যখন তারা বায়ে মোড়ে নেয় তখন নুহাসের গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে চেক করে বুঝতে পারে গাড়িতে তেল দিতে হবে। তেল যেহেতু গাড়িতে ছিল তাই এত সমস্যা হয়নি। পরে গাড়ি স্টার্ট দিয়ে সামনে গিয়ে দেখে তানবি অন্য একটা গাড়িতে উঠে চলে যাচ্ছে। নুহাস গাড়ি থামিয়ে তানবিকে ডাকতে থাকে, কিন্তু তানবি শুনে না। নুহাস নীরকে না দেখে সামনে যায় আর সামনে গিয়ে দেখে নীর মাটিতে পড়ে আছে। আর পরে কি হয়েছিল তা তো জানেনি। নীরকে যেহেতু সকলেই চেনে তাই তার চিকিৎসা শুরু করতে বেশি টাইম লাগে নাই। আর নুহাস সকলকে এইটা গোপন রাখতে বলে, তাই পুলিশ কেস করা হয়নি আর না কাউকে জানানো হয়েছে। এখন প্রায় 48 ঘন্টা হতে আসলো, কিন্তু নীরের জ্ঞান ফেরার নামই নেই। নুহাস টেনশনে মরে যাচ্ছে, কি করবে কিছু বুঝতেছে না। নুহাস নীরের কেবিনে পায়চারি করছে। এমন সময় নীরের শ্বাস প্রশ্বাস হঠাৎ বেড়ে যায়।
ঘন ঘন শ্বাস নিতে থাকে, হার্টবিট বাড়তে থাকে। এই দেখে নুহাস তাড়াতাড়ি ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তাররা আর নার্সরা চারদিকে ছোটাছুটি করতে থাকে। নুহাস রুমের বাইরে দাঁড়িয়ে সব দেখছে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তাররা বেরিয়ে আসে। ডাক্তারের চেহারায় অন্ধকার বিরাজমান। নুহাস হাইপার হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। তখন ডাক্তার তাকে জানায়, সরি টু সে, বাট তিনি কোমায় চলে গিয়েছে। তার জ্ঞান কবে ফিরবে তা আমাদের জানা নেই। আমাদের আশা ছিল যে তাকে যে পাওয়ারের ওষুধ দিচ্ছিলাম সেটা তিনি রেসপন্স করবে, কিন্তু তিনি করেননি। আমরা তাকে দেখা যতটুকু বুঝতে পেরেছি, পেশেন্টের নিজের বাঁচার ইচ্ছা নেই। আর পেশেন্টের বাঁচার ইচ্ছা না থাকলে আমরা কোনো মেডিসিন বা কিছুই কাজ করে না। এখন কোনো চমৎকারও তাকে ঠিক করতে পারবে। কনগ্রাচুলেশন, পেশেন্ট কোমা থেকে বের হয়ে এসেছে, কিন্তু আপাতত তাকে অবজারভেশনে রাখতে হবে। কেননা এর মধ্যে যদি তিনি পিনিক করে উঠেন তাহলে হয়তো সিচুয়েশন অন্য কিছু হতে পারে। এই বলে ডাক্তার চলে যায় আর নুহাস সেইখানে বসে পড়ে। আজ প্রায় 7 বছর ধরে নুহাস নীরের সাথে কাজ করছে। নীর একটু রাগী আর বদমেজাজি হলেও মনের অনেক ভালো। নুহাসকে সবসময় ছোট ভাইয়ের চোখে দেখেছে। কোনো সমস্যা হলে নীর সবসময় নুহাসের পাশে ছিল। এবার নুহাসের মা অপারেশনের সময় রক্তের প্রয়োজন ছিল, কিন্তু কোথাও রক্ত পাচ্ছিল না। তখন এই তার মাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছিল। সেই থেকে নীরের প্রতি তার শ্রদ্ধা আরো বেড়ে যায়। তাই তো নুহাস নীরকে ছেড়ে চলে যেতে পারেনি। দিন যেতে থাকে, কিন্তু নীরের কন্ডিশন কোনো চেঞ্জ আসে না। ডাক্তাররা চিকিৎসা চালিয়ে যাচ্ছে। নুহাস এখনো আশা ছাড়েনি। সে দিন রাত নীরের পাশেই থেকেছে আর বিশ্বাস একদিন না একদিন নীরের জ্ঞান ফিরবে। এইদিকে তানভি বাসায় এসে নিজেকে ঘরবন্দি করে ফেলে। কারোর সাথে কোনো কথা বলেনি, একদম চুপ হয়ে যায়। আগে যার দুষ্টুমিতে পুরো ঘর মাতিয়ে উঠত, আজ সে নিস্তব্ধ। তানভি চুপচাপ জানালার পাশে গিয়ে বসে, আকাশের দিকে তাকিয়ে থাকে। মাঝে মধ্যে তার আবদ্ধ চোখ দিয়ে কিছু নোনা জল গড়িয়ে পড়ে। তানভি অনেকবার আত্মহত্যা করতে চেয়েছে, কিন্তু তার বাবার মুখের দিকে তাকিয়ে পারেনি। তানভি প্রায় মাঝরাতে ঘুম থেকে ধরফড়িয়ে উঠত আর কান্না জুড়ে দিত। ওসমান সাহেব নিজের মেয়ের এমন পরিবর্তন কিছুতেই মানতে পারছিল না। তাই তিনি তানভীর বিয়ে ঠিক করে দেয়। আর তার বিশ্বাস মেয়েকে বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। তাই তিনি যথাসম্ভব বিয়ের প্রস্তুতি নেয়। তানভি এমন কেনা তানভি এমন কেন করলো জানতে চাইবেন না? কি এমন কথা হয়েছিল যা তানভিকে বাধ্য করলো নিজের ভালোবাসাকে নিজের হাতে গুলি করতে? আসেন দেখে আসি সেদিন কি হয়েছিল। সেদিন মা, এখন তোকেই তোর মায়ের হত্যার প্রতিশোধ নিতে হবে। কেননা পুলিশ এতে আমাদের কোনো সাহায্যই করবে না। কারণ নীর অনেক পাওয়ারফুল মানুষ। সব পুলিশ অফিসার ওর পিছে পিছে ঘোরে। আমরা যদি পুলিশকে কিছু বলি তারা বিশ্বাস করবে না। আর তোমার কাছে যে প্রুফ আছে ওইগুলো আমি দিয়েছিলাম, কিন্তু নীর ওইগুলো নিমিষে গায়েব করতে পারে। তার ক্ষমতা অনেক বেশি। তাই এখন তোমায় সব করতে হবে। কিন্তু কিভাবে এটা? আফজাল একটা প্যাকেট সামনে এগিয়ে বলে। এইভাবে। তানভি অবাক চোখে আফজালের দিকে তাকিয়ে আছে, কেননা প্যাকেটে একটা ফুল লোডেড গান ছিল। তোকে নিজ হাতে নীরকে শেষ করতে হবে। কোনো দিনও সম্ভব না। নীর খুনি বলে আমিও খুনি হতে পারবো না। এটা খুন না, এটা তোর মায়ের প্রতিশোধ। মনে কর একবার তোর মা মরার সময় কতই না যন্ত্রণায় ভুগেছিল, কতই না কাতরেছিল বাঁচার জন্য। কিছু এই নীর তাকে বাঁচতে দেয়নি। প্লিজ চুপ করুন, আমি এসব শুনতে পারছি না। আমি পারবো না এসব কিছু করতে। তোকে পড়তে হবে, ভুলে যাস না। তোকে পারতে হবে, ভুলে যাস না। আজ এই নীর এর জন্য তুই মা হারা। তোর উপর থেকে মা নামক ছাদটি কেড়ে নিয়েছে। মা নামক শব্দটি সে মুছে দিয়েছে। তোর কাছ থেকে তোর মাকে কেড়ে নিয়েছে, যার জন্য তুই তোর মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে পারিস না, মায়ের গলা জড়িয়ে গল্প করতে পারিস না, মা বলে কাউকে ডাকতে পারিস না, মায়ের আদর খেতে পারিস না, মার কাছে কোনো কিছু আবদার করতে পারিস না। মনে কর
সেই মুহূর্তটা যখন তোর মাকে ওই নরপশু যন্ত্রণা দিয়ে মেরেছিল, তোর মা কতটা না কষ্ট পেয়েছিল। এমন হাজার হাজার মানুষের কাছ থেকে নীর প্রতিনিয়ত তাদের বাবা মাকে কেড়ে নিয়ে তাদের অনাথ করেছে। এর বদলে তারা কিছুই করতে পারছে না, তারা কোথাও বিচার পাচ্ছে না। এখন একমাত্র তুই এই তাদের ন্যায় দেখাতে পারিস। এখন একমাত্র তুই এই তাদের ন্যায় দেওয়াতে পারবি। তুই এই পারবি নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। দেখ মা, যা করতে হবে খুব দ্রুত, আর যা করতে হবে তোকে করতে হবে। তোকেই নীরকে শেষ করতে হবে এবং সকলকে ন্যায় দেওয়াতে হবে। এই নীর নামক নরপশুকে তোকেই শেষ করতে হবে। তানভীর চুপচাপ শুনছে আর নিজের চোখের পানি বিসর্জন দিচ্ছে। মামা তো ঠিকই বলেছে, আজ নীরের জন্য তার কাছে তার মা নেই, তার জন্য সে আজ মাহারা। কিন্তু তানভীর কি করবে কিছু বুঝতেছে না। মনে কর তোর মায়ের সেই কষ্টদায়ক চেহারা, মনে কর তোর মায়ের সকল কষ্ট, তোর মাকে কিভাবে মেরেছে মনে কর। নীরকে মারা না অবধি তোর মা শান্তি পাবে না রে মা। তাই তোকে নীরকে মারতেই হবে। ওর কাছ থেকে নিজের মায়ের প্রতিশোধ নিতেই হবে। সেই সব নিষ্পাপ মানুষের প্রতিশোধ নিতে হবে যাদের নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। বল মা, তুই নিবি এর প্রতিশোধ? বল। হ্যাঁ, নিব আমি প্রতিশোধ। শেষ করে দিব ওকে। যার জন্য আজ আমার মা আমার পাশে নেই, তাকে শেষ করে দিব, শেষ করে দিব। এই শুনে আফজালের মুখে এক চিলতি পৈশাসিক হাসি ফুটে ওঠে। তারপর আবার মন খারাপ করে বলে, তাহলে মা শোন, তোকে কিভাবে কি করতে হবে। বাকি তো জানেনি। কথায় আছে, আহত মন আর ভেঙে যাওয়া মন দুটোই খুব ভয়ঙ্কর। এই সময় কে কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। কেননা এই দুই অবস্থায় মানুষ নিজের জ্ঞানবোধ শক্তি সব হারিয়ে ফেলে। সে বুঝে উঠতে পারে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কেননা সে তখন পুরোপুরি ভেঙে পড়ে গিয়েছে। তার মধ্যে ন্যূনতম শক্তি অবশিষ্ট থাকে তার মধ্যে ন্যূনতম শক্তি অবশিষ্ট থাকে ভালো খারাপ চিন্তা করার। এ সময় যদি যে কোনো ব্যক্তি তাকে যা বুঝাবে সে তাই বুঝবে। যদি ব্যক্তিটি চালাকি করে সেই কষ্টের জায়গায় সেই কষ্টের জায়গায় গুলো তাকে মনে করিয়ে দেয় আর তাকে এইসব বিষয় নিয়ে ভাবতে বাধ্য করে, তখন তার কথাগুলো তার ব্রেন এমনভাবে গেঁথে যায় যে না চাওয়ার সত্ত্বেও সেই কথাগুলোই ঠিক মনে হয়। নিজের কাণ্ডজ্ঞান সব নষ্ট হয়ে যায়। সে আর নিজের মধ্যে থাকে না। তখন তাকে যা বলায় সে তাই করে। আর তানবীরের বেলায়ও ঠিক তাই হয়েছে। নিজের মাকে সে খুব বেশি ভালোবাসতো। যখন তিনি মারা যায় তখন তানভীর অনেক ভেঙে পড়ে। আর তখন ওসমান সাহেব অনেক কষ্টে মেয়েকে সামলান। কিন্তু আজ বাবা মেয়ের কিন্তু আজ বাবা সরি বাবা না আবার কিন্তু আজ আবার মায়ের মৃত্যুর সত্য এইভাবে সামনে আসাতে ভেঙে পড়ে সে। আর যাকে ভালোবাসে তার কাছ থেকে এমন ধোঁকা সে সহ করতে পারেনি। এইভাবে তানভীর ভেঙে পড়েছিল আর তাকে পুরোপুরিভাবে ভেঙে দিল আফজাল। আর তাই তানভীরের কাছে এখন আফজালের কথাগুলোই ঠিক মনে হচ্ছিল। আর এই আফজাল কথার জালে ফেসে তানভীর যে কত বড় ভুল করে বসেছে তা কারোরই অজানা। এক না করা ভুলের শাস্তি ভুগছে দুজনেই পুড়ছে ভালোবাসার দহনে, একজন প্রাণ নিয়ে তো আরেকজন প্রাণ দিয়ে। দেখতে দেখতে প্রায় 2 মাস 25 দিন কেটে যায়। নীর এখনো কোমায়। নীরের জন্য যেন পুরো পৃথিবী থমকে গেছে। ওর জন্য যেন সময়ের কাঁটা লড়ছেই না। সময়টা যেন এক জায়গায় স্থির হয়ে আছে। নুহাস প্রতিটি মিনিট নীরের সাথে থাকছে আর তার ট্রিটমেন্ট করাচ্ছে। এদিকে তানভীর আগের থেকে কিছুটা স্বাভাবিক হলেও মনটা নীরের কাছে পড়ে আছে।
নীরের স্মৃতিগুলো প্রতিনিয়ত ওকে তাড়া করে বেড়াচ্ছে। রাতের বেশিরভাগই সে নির্ঘুম কাটিয়ে দেয়, কেননা তার যে নীর নামক এক বদ অভ্যাস হয়ে গিয়েছে। তার বুকে মাথা না রেখে ঘুমালে তার ঘুম আসে হয় না। এইভাবে চলছে দিনগুলো। সেদিন নুহাস ফোনে কারোর সাথে জানি কথা বলছিল। ফোনে থাকা ব্যক্তিটি তাকে ইনফরমেশন দেয় যে আগামী বুধবার তানভীরের বিয়ে। এই শুনে নুহাস ভড়কে ওঠে। নুহাস ফোন রেখে নীরের পাশে যায় আর বলে, আর কত এইভাবে পড়ে থাকবেন শুনি? আপনি এইখানে জীবন আর মৃত্যুর মধ্যে ঝুলে আছেন, আর সেখানে আপনার ভালোবাসা অন্য কাউরে হতে চলেছে। শুনছেন আপনার তানভীর অন্য আর একজনের বউ হতে চলেছে। ওইটা শোনার পরও কি এইভাবে ঘুমিয়ে থাকবেন? নিজের ভালোবাসাকে এইভাবে যেতে দিবেন? আচ্ছা, তাকে ভালো নাই বাসলেন, কিন্তু জানতে চাইবেন সে এমন কেন করলো? আপনি হয়তো আজ নিজের ঘুম বিসর্জন দিয়ে আমাদের কাছে ফিরে আসবেন, অথবা চিরতরে এই দুনিয়া থেকে বিদায় নিবেন। এখন সবকিছু আপনার উপর। নুহাস এতক্ষণ নীরকে এইসব কথা ইচ্ছে করে বলেছে যাতে নীর রেসপন্স করে, যা কিছুটা হলেও রিকভার হয়। কিন্তু না, নুহাস যখন দেখলো নীর কোনো রিয়াক্টই করছে না, সে হাল ছেড়ে দিয়ে নীরের পাশে বসে পড়ে আর এক ধ্যানে নীরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ খেয়াল করলো নীরের চোখের পাতা হালকা নড়ছে। নুহাস নিজের মনের ভুল মনে করে তোয়াক্কা করে না, কিন্তু না, আবার নীরের চোখের পাতা নড়ছে। এবার নুহাস তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার চেক করতে থাকে, সকল কিছু চেক করে বলে, নীরকে পুরো একদিন অবজারভেশনে রাখার পর এখন নীর কিছুটা সুস্থ, যার জন্য ওকে কেবিনে দেওয়া হয়েছে। নুহাস নীরের সামনে দাঁড়িয়ে আছে। নীর নুহাসকে দেখে বলে, তুমি জানো তো তোমায় কি করতে হবে? ইয়েস স্যার। গুড, তাহলে যাও, সব রেডি করো। আমার জানকে আমার পিঞ্জিরাতে আবার বন্দি করতে হবে তো। তুমি যা করেছো তার মাসুল তো তোমায় দিতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। তোমাকে তো আমার হতেই হবে। তানবীরের বিয়ের দিন নীর রেডি হচ্ছে তানবীরের বিয়েতে যাওয়ার জন্য। বিয়ে খেতে নয়, তানবীকে তুলে আনতে। নীর তার বডিগার্ড আর নুহাসকে নিয়ে বেরিয়ে যায় কনভেনশন সেন্টারের উদ্দেশ্যে। স্টেজে বসে আছে তানবী, বরপক্ষ এসে পড়েছে। চারদিকে হই হুল্লা। ঠিক এমন সময় গুলির আওয়াজে সব নিস্তব্ধ হয়ে যায়। সকলের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি হয়। সকলের ধ্যান গেটের দিকে। নীর পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নীর পরে সে ধীর পায়ে তানবী এর কাছে স্টেজে চলে আসে। তানবী তো নীরকে দেখে ফ্রিজড। নীর হুট করে তানবীকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে ওর ঠোঁট দুটো আঁকড়ে ধরে। এরপর তো সবাই জানেনি কি হয়েছিল। বর্তমানে সূর্যের আলোয় তানবীর উপর পড়তেই তানবীর ঘুম ভেঙে যায়। ফ্লোরেই ঘুমিয়ে গিয়েছিল তানবী। তানবী সেই আগের স্মৃতি মনে করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে তা সে বুঝতেই পারেনি। ঘুম থেকে উঠে সে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। চোখ দুটো ফুলে আছে, গাল দুটো একদম ফুলে লাল হয়ে আছে। তানবীরের এক সমস্যা, কান্না করলে লাল দুটো ফুলে তানবীরের এই এক সমস্যা, কান্না করতে গাল দুটো ফুলে যায় আর লাল হয়ে যায়। তানবী নিচে গিয়ে দেখে নীর সোফায় হেলান দিয়ে শুয়ে আছে। বুঝতে পারছে নীরের মাথা ধরেছে। নীরের মাথা ধরলেই নীর এইভাবে এসে সোফায় চোখ বন্ধ করে শুয়ে থাকে। তানবী তা দেখে নীরের জন্য কফি করে নিয়ে আসে আর তার সামনে রাখে। কিছু আওয়াজে নীর চোখ খুলে সামনে তাকিয়ে দেখে তানবী। নীর ফুরু কুচকিয়ে তানবীর দিকে তাকাতে তানবী কফিটা নিয়ে নীরের হাতে ধরিয়ে দেয় আর চলে যেতে নেয়। তখন নীর বলে ওঠে, এতই যখন কেয়ার করো, আমার না বলা কথাগুলো বুঝো। আমাকে দেখেই বুঝে যাও
আমার কি সমস্যা? তাহলে এইটা কেন বুঝো না তোমায় কত ভালোবাসি? তোমার করা আঘাতের পরও যে তোমায় ঘৃণা করতে পারছি না। আচ্ছা, তুমি কিভাবে পারলে আমায় ঘৃণা করতে, আমায় আঘাত করতে বলো? জানি না। আচ্ছা, এটা উত্তর না হয় নাই দিলে, অন্তত এটা তো বলে যাও যে কেন করলে এমন, কি দোষ ছিল আমার, কেন করলে এমন আমার সাথে? তোমার দোষ, তুমি খুনি। কাকে খুন করেছি আমি শুনি? আমার মাকে এতিম করেছো। আমার মাকে এতিম করেছো তুমি আমায়। নিজের অপরাধ ঢাকতে খুন করেছো তুমি আমার মাকে। শত শত নিষ্পাপ মানুষকে খুন করেছো তুমি শুধু নিজের স্বার্থের জন্য। কত শত মানুষের কাছ থেকে তুমি তাদের বাবা মাকে কেড়ে নিয়েছো, তার হিসাব নাই। তাই তোমার মতো নর পশুকে আমি নিজ হাতেই শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আফসোস, তুমি মরে গিয়েও বেঁচে গেলে। নীর এতক্ষণ স্তব্ধ হয়ে শুনছিল। সে বুঝতে পারছে না তানভি এসব কি বলছে। সে নাকি তার মাকে খুন করেছে, নিষ্পাপ মানুষকে খুন করেছে, যে নাকি নিজেই এতিম। মা বাবা না থাকার কষ্ট সে জানে, সেখানে সে কিভাবে অন্যের মা বাবা কেড়ে নিতে পারে। নীর অবাক হয়ে বলে, কি বলছো এইসব? আমি তোমার মায়ের খুন করেছি? মাথা ঠিক আছে? কি যাতা বলছো? আমি তো তোমার মাকে চিনিও না। মিথ্যা, সব মিথ্যা। আমার কাছে প্রমাণ আছে আপনি আমার মায়ের খুনি। আমার আপনাকে একজনকে খুন করতে দেখে ফেলেছে বলে আপনি তাকে শেষ করে দিয়েছেন, মেরে ফেলেছেন তাকে। প্রমাণ আছে তো? তো কই প্রমাণ? আমিও দেখতে চাই, দেখাও প্রমাণ। এখন আমার কাছে নেই, কিন্তু ঢাকায় আপনার বাসায় আছে। আমি নিজ হাতে সেগুলো আলমারিতে রেখে এসেছি। এই কথা শুনে নীর হো হো করে হাসতে থাকে। তারপর বলে, তোমার কাছে প্রমাণ আছে? লাইক সিরিয়াসলি? যা নয় তাই বলো না। তোমার কাছে কোনো প্রমাণই নেই, কেননা আমি কোনো খুনি করে কোনো প্রমাণ রাখি না। তাহলে প্রমাণ আসবে কোথা থেকে? আর প্রমাণ থাকলেও তাতে কি? কেউ তোমায় বিশ্বাস করবে না। কার কাছে নিয়ে যাবে এই প্রমাণ? পুলিশের কাছে? সে তো আমার কেনা গোলাম। তাহলে করবেটা কি তুমি? তুমি চাইলেও আমার কিছু করতে পারবে না। আর তোমাকে এখন থেকে এই খুনি এর সাথেই থাকতে হবে, আমার হয়ে থাকতে হবে। কখনো না। আপনার মতো অমানুষের সাথে আমি কিছুতেই থাকতে পারবো না। এই বলে তানভীর দরজার দিকে যেতে নিলে নীর তানভীর গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয়। তাল সামলাতে না পেরে তানভী ফ্লোরে গিয়ে পড়ে। নীর তানভীকে উঠিয়ে টানতে টানতে উপরে রুমে চলে যায় আর ওকে রুমে বন্ধ করে দেয়। তানভীর দরজা ধাক্কাতে থাকে, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া শব্দ পায় না। এক সময় দরজা ধাক্কাতে ধাক্কাতে সে ক্লান্ত হয়ে পড়ে। এইদিকে নীর নুহাসকে ফোন করে কি জানি বলে। কথা শেষে নীরের মুখে এক চিলচিলিক হাসি ফুটে ওঠে। বুঝেছ? এইবার জমবে খেলা। যে খেলার মাস্টার মাইন্ড আমি, সেই খেলায় আমার থেকেই চালাকি। আমার চোখে ধুলো দেওয়া এত সহজ, আমাকে হারানো এত সহজ নয়। যত যাই করো, কিছু প্রমাণ করতে পারবে না তুমি। গেম খেলতে যাচ্ছ তো? ওকে, দেন দ্য গেম হ্যাজ বিন বিগেন। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। নীর এতদিন তানভীকে ঘড়ির দেখতে দেখতে 2 দিন কেটে যায়। নীর এতদিন তানভীকে ঘরেই বন্দি করে রেখেছিল। শুধু খাবার দেওয়ার সময় নীর এসে খাবার দিয়ে যেত। তানভী বুঝতেই পারতেছে না সে কি করবে। এইদিকে নীর সব ব্যবস্থা করে ফেলেছে, সবকিছু রেডি। এখন শুধু পাখি এসে ফাঁদে পা দিবে। কেউ জানে না ওই পরিবর্তিতে কি করতে চলেছে। ওর মাথায় যে কি ভয়াবহ প্ল্যান চলছে তা সে বাদে কেউ জানে না। তিহান আর নীর সামনাসামনি বসে আছে। তাদের মধ্যে গুরুতর কথা হচ্ছে। কথার মাঝে তিহান বলে ওঠে, তুই পাগল হয়ে গিয়েছিস? তোর এত বছরের কষ্টে কমানো অর্থ তুই এমনই বিলিয়ে দিবি? আহা, শান্ত হও। আমি যা করছি নিজের ভালোর জন্য করছি। আমি তানভীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, নতুন করে জীবন শুরু করতে চাই। তাই এইখানের সব কিছু দান করে আমি তানভীকে নিয়ে গ্রিস চলে যেতে চাই। দেখ, তোর আরেকবার ভাবা উচিত। আমি যেহেতু একবার ডিসিশন নিয়ে নিয়েছি, তাহলে তুই ভালো করেই জানিস আমি এর অনড় হব না। তুই আমার ফ্রেন্ড, তাই তোকে সব বকে যাচ্ছি। কেননা তুই এতদিন আমার সাথে ছায়ার মতো ছিলি, কিন্তু এখন হয়তো
তা আর হবে না, তাই যাওয়ার আগে জানিয়ে গেলাম। তিহান এক দীর্ঘশ্বাস নিয়ে বলে, ফ্লাইট কবে? 1 মাস পর। ওকে, তুই যা ভাবলো। ওকে, তুই যা ভালো বুঝিস। আশা করি ভালো থাকবি। হুম, তুইও ভালো থাকিস। তিহান একটা মুচকি হেসে আর কিছু না বলে চলে যায়। আয়নের সোফায় পায়ের উপর পা তুলে বসে দরজার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রায় 1 সপ্তাহ পর নীর তানবীর রুমে আসে। এসে দেখে তানবী বিছানায় গুটি মেরে শুয়ে আছে। তা দেখে নীর মুচকি হাসে। তারপর তানবীরের পাশে গিয়ে বসে। ওর মাথায় বিলি কেটে দিয়ে তাকে আর আলতো করে ডাকতে থাকে। বউ, ও বউ, উঠো, দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে। আম আর একটু ঘুমাতে দাও না নীর। তা তো হয় না, এখন যে আমাদের অনেক কাজ পড়ে আছে। উঠো, তাড়াতাড়ি উঠো। তানবী এবার আদো আদো করে চোখ খুলে। তারপর নীরকে দেখে একগাল হাসি দেয়। নীর তা দেখে এক হাসি দেয়। পরক্ষণে তানবী নীরকে জড়িয়ে ধরে ওর গালে কিস করে। নীরও হেসে ওকে জড়িয়ে ধরে। রাতের বেলা তানবীর হাতে রক্তে লাল হয়ে গিয়েছে। জামাতে লাল রক্তের ছাপ স্পষ্ট। ফ্লোরে একজনের নিথর দেহ পড়ে আছে। সাদা ফ্লোরে রক্ত ভেসে যাচ্ছে। সামনে আর কাউকে নয়, বরং নীরের দেহ পড়ে আছে। কিছুক্ষণ আগে তানবী নিজ হাতে নীরের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। তানবী নীরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু মোবাইল হাতে নিয়ে কাকে যেন ফোন করে আর কথা বলতে থাকে। কাজ হয়ে গেছে মামা। সত্যি তুই নীরকে মেরে ফেলেছিস? হ্যাঁ, তুমি এখন আসো। হ্যাঁ, আছি। আফজাল ফোন রেখে আরেকজনকে ফোন দেয় আর বলে, কাজ হয়ে গেছে, তুমি আমার সাথে তাড়াতাড়ি ওই বাসায় চল। এই বলে তিনি বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যে আফজাল এসে পড়ে। কলিং বেল বাজাতেই তানবী গেট খুলে দেয়। গেট খুলে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেননা আফজাল একা নয়, তার সাথে আরেকজনও আছে। আর তানবী তাকে চেনে না। সে আর কেউ না, বরং তিহান। কিন্তু আজব করার বিষয়, তানবীর মুখে কোনো এক্সপ্রেশন নেই। যেখানে তানবীর শোক হওয়ার কথা, তিহানকে দেখে তানবী দরজা খুলে ভিতরে চলে যায়। আর সাথে তিহান আর আফজালও ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে দেখে মেঝেতে নীরের লাশ পড়ে আছে। নীরের লাশ দেখে আফজাল আর তিহানের পৈশাসিক হাসি দেয়। তানবী এক কোণে দাঁড়িয়ে আছে আর দৃষ্টি নীরের নিথর দেহের দিকে। মেরে ফেলেছি ওকে মামা, আমার মায়ের হত্যাকারীকে মেরে ফেলেছি। এই শুনে আফজাল আর তিহান হু হু করে হাসতে থাকে। খুব ভালো করেছো, কিন্তু তোমার থেকে একটা মিস্টেক হয়ে গেল। তুমি তোমার মায়ের হত্যাকারীকে মারতে পারোনি। তোমার মায়ের হত্যাকারী এখনো বেঁচে আছে। মানে নীর তো মরে গেছে, ও তো বেঁচে নেই। হুম, নীর তোমার মায়ের হত্যাকারী নয়, বরং তোমার মায়ের হত্যাকারী তোমার সামনে। তানবী অবাক চোখে তিহানের দিকে তাকিয়ে আছে। তা দেখে তিহান বলে ওঠে, কি বুঝতে পারছো না তাই তো? ওকে, সহজ ভাষায় বলছি। আমি আর আফজাল সাহেব তোমার মায়ের খুনি, নীর নয়। কি? হ্যাঁ, ঠিক শুনেছো। নীর তো শুধু আমাদের পথের কাঁটা, যাকে সরানোর জন্য তোমাকে আমরা কাজে লাগিয়েছি। আহা তিয়ান, ও তো ছোট মানুষ, ওইসব কিছু ওর ছোট মাথায় ঢুকবে না। ওকে বুঝে বলতে হবে। আই নো সান। মানে কি এসবের? ওহো পাপা, আমি তো ভুলে গিয়েছিলাম, মেয়ের একটু মাথা মোটা হয়। তাদের কিছু ব্যাখ্যা না করে বোঝালে বুঝেই না। হ্যাঁ, তিহান আফজালের একমাত্র ছেলে। এই বাবা ছেলে মিলে সবকিছু করেছে। কেমনে কি তা বলছি। বাবা, তুমিই বলো আমরা কিভাবে ফুপিকে খুন করেছি। ওকে, তাহলে শোন, সম্পত্তির জন্য এসব করি আমরা। আমি ছোট থেকে একটু বখাটে ছিলাম। এমন খারাপ কাজ ছিল না যে করতাম না, আবার মাঝে মধ্যে নেশাও করতাম। তাই বাবা আমায় সহ্য করতে পারতেন না। একবার এক মেয়েকে প্রেজিং করি বলে বাবা আমায় ঘর থেকে বের করে দেয়, ত্যায্য সন্ধান করে, আর সকল সম্পত্তি তোর মায়ের নামে করে দেয়। আমি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। পরে এক সময় বড় ঘরের এক মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করে ফেলি।
আর ওর সকল সম্পত্তি নিজে করে নেই। এর মধ্যে তোর মা আমার সাথে যোগাযোগ করে, আমিও করি, কিন্তু আমার ওর প্রতি ক্ষোভ জমেছিল। ওর জন্য আমি কোনো সম্পত্তি পাইনি, তাই শুধু খুঁজছিলাম কিভাবে ওর সকল সম্পত্তি নিজের করব। কিন্তু এর আগেই ও কিভাবে যেন আমার মতলব বুঝে যায় আর আমাকে ফুটো করেও দেবে না বলে জানিয়ে দেয়। তাই রাগে জিতে ওকে আমি ওর পেটে ছুরি চালিয়ে দেই আর মরার আগে প্রপার্টি কাগজের সাইন নিয়ে নেই। পরে ওকে রাস্তায় ফেলে দেই। চলে যেতে নেব এমন সময় ওই রাস্তায় দিয়ে নীরের গাড়ি যাচ্ছিল। আমি তাড়াতাড়ি লুকিয়ে যাই, কেননা আমি নীরকে চিনতাম। নীর রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে তার সামনে যায়। তার সামনে গিয়ে দেখে এক মহিলা কাতরাচ্ছে আর বলছে ছুরি উড়াতে। নীর তাই ছুরি উঠিয়ে ফেলে দেয়। তখন আমি কি মনে করে ছবি উঠিয়ে ফেলি, তখন বুঝিনি ছবিটি এত কাজে লাগবে। নীর তোর মাকে হসপিটাল নিয়ে যায়, কিন্তু ততক্ষণে তোর মা মারা যায়। নীরের সেই দিন ফ্লাইট ছিল বলে সে তোর মাকে হসপিটাল দিয়ে চলে যায়। নীর তো তোর মাকে চিনতও না, কিন্তু তোর মায়ের হেল্প করতে গিয়েও আজ নিজেই শহীদ হয়ে গেল। এই বলে হু হু করে হাসতে থাকে তানবি। এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ছি, সামান্য সম্পত্তির জন্য এত নিচে নামতে পারলে? হ্যাঁ, পারলাম। কিন্তু তোমরা নীরের পিছে কেন পড়েছিলে? ওর সাথে কি শত্রুতা ছিল যে ওকে আমার হাত দিয়ে খুন করালে? ওর সাথে এমন করলে কেন? ওই একই সম্পত্তির জন্য। নীর আর আমার দেখা হয়ে গ্রিসে, যখন ও ওর স্টাডি শেষ করছিল। ওর সাথে মিশে বুঝতে পারি ও কতটা রিচ। আমার আবার ছোটোবেলা থেকে টাকার নেশা ছিল। শর্টকাটে কীভাবে বড়লোক হব সে রাস্তা খুঁজতাম, আর সেই রাস্তা ছিল নীর। তাই আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করি, আর ওর সাথে সাথে থাকা স্টার্ট করি। ওর ভালো বন্ধু হওয়ার ট্রাই করি, আর হয়েও যায়। এর মধ্যে ওর বাবা মা মারা যায়, আর ও বাংলাদেশে চলে আসে। আমিও ওর সাথে চলে আসি। এইখানে নিজের বাবার বিজনেস দেখতে শুরু করে আমিও ওর সাথে যোগ দিই। ওর বিশ্বাস অর্জন করি। নীরও আমাকে অনেক বিশ্বাস করতো, তাই তো ও আমাকে ওর কোম্পানির 20% শেয়ারের মালিক করে দেয়। আর এর অপব্যবহার করে আমি ওর অগোচরে ওর নাম ইউজ করে চাঁদা উঠাতাম, মানুষকে ভয় দেখিয়ে টাকা নিতাম, অনেক সময় টাকার বদলে খুনও করতাম, কিন্তু নাম দিতাম নীরের। আর নীর যেহেতু অনেক ক্ষমতা, তাই কেউ ওর বিরুদ্ধে যাওয়ার সাহস পেত না। আর নীরও এইসব জানতো না, কিন্তু আমার তো ওর প্রপার্টির দরকার ছিল। কিছুতেই সেগুলো হাতাতে পারছিলাম না। এমন সময় তুমি ওর লাইফে আসো, তখন ও তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তোমাকে দেখেই আমি তোমাকে দেখে চিনে যাই, কিন্তু তুমি আমায় চেনোনি, কেননা তুই আমায় এর আগে দেখোনি। তোমাকে দেখে আমার মাথায় বুদ্ধি খেলে তোমাকে দিয়ে আমি নীরকে আমার রাস্তা থেকে সরাবো। তাই বাবা আর আমি মিলে এই ষড়যন্ত্র করি। তোমায় নীরের নামে ভর করি, সেই ছবিগুলোও কাজে লাগাই, আর কাজেও দেয়। তুমি নীরকে ঠিকই মেরে ফেলো, কিন্তু নীরের ভাগ্য ভালো হওয়ায় সে বেঁচে যায়। নীর বেঁচে গিয়েছে শুনে খুব রাগ হয়। আবার এর মধ্যে সে সব সম্পত্তি দান করে দিতে চেয়েছিল, যে সম্পত্তির জন্য এত বছর ঘুরেছি, এত কিছু করলাম, সেই সম্পত্তি এখন হাতছাড়া হয়ে যাবে তা সহ্য করতে পারছিলাম না। তাই তোমরা আবার আমায় ইউজ করলে, আমাকে ফোন দিয়ে নীরের নামে ভরকালে, আবার আমায় ইমোশনাল ব্ল্যাকমেল করলে, যাতে আমি আবার ওকে খুন করি, তাই তো? এই তো বুঝে গিয়েছো। এখন সব যখন বুঝেই গিয়েছো আর জেনেই গিয়েছো, তাহলে তোমার আর বেঁচে থেকে লাভ কি? তুমিও চলে যাও তোমার স্বর্গীয় স্বামী নীরের কাছে। এই বলে তিহান পেছন থেকে গান বের করে তানবীরের মাথায় ঠেকায়। গুড বাই তানভি, অনেক কষ্ট করেছো, এইবার একটু আরাম নাও। এই বলে সে গুলি চালিয়ে দেয়। গুলির শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে, কিন্তু গুলিটা তানবীরের লাগে না, কেননা তিহান গুলি চালানোর আগেই পেছন থেকে কেউ তিহানের হাতে গুলি করে, যার জন্য ওর হাত থেকে গানটা পড়ে যায়। তিহান পেছন ফিরিয়ে শকড, কেন তার সামনে নীর দাঁড়িয়ে আছে। নীর পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর ওর পিছনে নুহাসের হাতে গান, মানে গুলিটা নুহাস করেছিল। তিহান নীরকে দেখে কাপা কাপা গলায় বলে, নীর, তুই কিভাবে বেঁচে আছিস? তুই না মরে গেছিস? এই কথা শোনার সাথে সাথেই নীর হু হু করে হেসে দেয়। নীরের হাসিটা কিছু
এই কথা শোনার সাথে সাথে নীর হু হু করে হেসে দেয়। নীরের হাসিটা ছিল খুবই ভয়ঙ্কর, যে কেউ সে হাসি দেখলেই গায়ে কাঁটা দিয়ে উঠবে। আফজাল আর তিহান দুজনে এইবার তাকাচ্ছে। আরেকবার নীরের দিকে তা দেখে নীর বলে, তিহান, তুই কি মনে করেছিস তুই একাই গেম খেলতে পারিস? আমি পারি না? ভুলে যাস না যে গেম তুই আমার সাথে খেলছিলি, ওই গেমের মাস্টার মাইন্ড আমি। আমাকে হারানো এত সহজ না। তুমিও একটা গেম খেলেছো, আমরাও একটা গেম খেলেছি, সিম্পল। এই বলে তানভীর তিহানের পাশ কাটিয়ে নীরের কাছে চলে যায়। নীরের কাছে যেতেই নীর ওকে নিজের সাথে জড়িয়ে ধরে। মানে কি এইসবের? খুব সিম্পল আঙ্কেল, এতক্ষণ যা হচ্ছে সবই ছিল আমাদের সাজানো নাটক। সরি, কিছুটা ভুল বলে ফেললাম। এতক্ষণ না, শুরু থেকে এই পর্যন্ত যা যা হয়েছে সবই নাটক ছিল। আবার সেই বাঁকা হেসে বলল নীর। শুরু থেকে মানে? শুরু থেকে মানে তানভীকে যখন থেকে তোরা ম্যানিপুলেট করা শুরু করিস তখন থেকে। আমাকে গুলি মারা থেকে শুরু করে এতদিন যা যা হয়েছে সবই নাটক ছিল। আমাকে ভুল বোঝা, আমাকে গুলি করা, আমার কোমায় যাওয়া, তানভী এর মায়ের ঘৃণা করা, সব কিন্তু এর মধ্যে শুধু বিয়েটাই আসল ছিল, তাই না জান? ইয়েস জান। মানে কি এইসবের? কিন্তু কিভাবে? তাহলে শুনুন, তানভীকে যখন আপনি আর তিহান সেই ছবি আর ভিডিও পাঠায়, তখন তানভী সেইগুলো বিশ্বাস করেনি। কেননা এই সব কিছু আগে তানভী একবার আমাকে ওর ফ্যামিলি পিক দেখাচ্ছিল। তখন ওর মায়ের ছবিও আমাকে দেখায়। আমি ওর মাকে দেখেই চিনে যাই, আর ওকে আমি পুরো ঘটনাটা খুলে বলি যে সেই দিন কী অবস্থায় আমি আন্টিকে পাই আর তাকে হসপিটালে নিয়ে যাই। সব শুনে তানভী সেই দিন অনেক কান্নাকাটি করে। আমি ওকে সান্ত্বনা দেই। কিন্তু আপনি যখন ছবিগুলি দেন, তখন তানভী এর কিছুটা সন্দেহ হয় যে কেউ এটা ইচ্ছা করেই করছে। আর তখনই আপনি ফোন দেন। তানভী এর কেন জানি সন্দেহ আরও গাঢ় হতে থাকে যে এর পিছনে কেউ তো আছে। তানভী আপনার সাথে কথা শেষ হওয়ার সাথে সাথে আমায় ফোন দেয়। আমি ওকে বলি আপনার সাথে দেখা করতে। আপনারা যেখানে বসে কথা বলছিলেন এর পিছেই আমি ছদ্মবেশে বসেছিলাম। আপনাকে তো আমি দেখেই চিনে গিয়েছিলাম। তানভী আপনার কথা শুনেই বুঝে যায় ওর মায়ের খুনের পিছনে আপনার কোনো না কোনো হাত আছে। কিন্তু যখন আমায় মারতে বলেন তখনই আমি বুঝে যাই এর পিছে কোনো বড় ষড়যন্ত্র আছে। আর আপনি একা নন, আমি যেহেতু আপনার পিছে ছিলাম তাই আপনি আমায় দেখেননি। তানভী আমায় ঠিকই দেখতে পেয়েছিল। আমি ওকে ইশারায় বলি রাজি হয়ে যেতে, আর তানভীও তাই করে। আপনি মনে করেন ও আপনাদের জালে পা দিয়েছে, কিন্তু না, উল্টো আপনারা আমাদের জালে পা দেন। পরে বাসায় এসে আমি লেগে পড়ি সত্যিটা জানার পিছনে। এর মধ্যে নুহাসও আমার সাথেই ছিল। খোঁজ নিয়ে জানতে পারি আপনি এই তানভী এর মাকে খুন করেন। কিন্তু আপনি আমায় কেন মারতে চান তা ক্লিয়ার ছিল না, তাই আরও খোঁজ নেই, কিন্তু কিছু বের করতে পারি না। তাই আসল কালপ্রিটকে ধরতে তানভীকে বলি গুলি মারার অ্যাক্টিং করতে। বেচারি তো কিছুতেই আমায় গুলি মারতে চাইছিল না, কিন্তু ওকে বোঝাই যে আমার কিছু হবে না, আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকবো, তুমি শুধু আমায় মারা অ্যাক্টিং করবে। অনেক কষ্টে রাজি হয়, আর আপনাদের প্ল্যান মতোই আমরা সব করি। তানভীও আমায় গুলি মেরে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকেটটা একটু নড়ে যায়, যার ফলে গুলিটা আমার বাঁ পাশের সাইড ছুঁয়ে চলে যায়, যার ফলে আমি আহত হয়ে অজ্ঞান হয়ে যাই। নুহাস আড়ালেই ছিল। আমার কাছে এসে যখন ও আমায় ওঠাতে আসে তখন বুঝি
গুলিটা আমার লেগে গেছে, তাই ও দ্রুত আমায় হসপিটালে নিয়ে যায়। এর মধ্যে তানভি খবর পেয়ে যায়, আরও পাগলামো শুরু করে আমার কাছে আসার জন্য। কিন্তু এই সময় আমার কাছে আসলে পুরো প্ল্যান নষ্ট হয়ে যেত, তাই ওকে আমার কসম দিয়ে আটকে রাখি। কিন্তু কিভাবে যেন আপনারা জেনে যান আমি বেঁচে আছি, তাই কোমায় যাওয়ার অ্যাক্টিং করি। আর এমনিও আমার কিছু টাইম দরকার ছিল সব কিছু জানার। পরে জানতে পারি যে তিহানি এইসব করে। ও যে আমার কোম্পানির সব শেয়ার নিজের নামে করে ফেলেছে, সেটার খবর আমি ঠিকই পেয়েছি। আমি ভাবতেও পারিনি তিহান এমন করবে। আপনাকে দেখে আমার তিহানের উপর সন্দেহ ঠিকই হয়েছিল, কিন্তু পরে ভাবলাম ও এমন করবে কেন, তাই গুরুত্ব দেইনি। যখন জানি তখন অনেক বড় শক খাই। আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম যে এইসব হয়তো প্রপার্টির জন্য, কিন্তু আমি শিওর ছিলাম না ও এমন কেন করছিল, কিসের জন্য। তাই সব সত্যি আপনাদের কাছ থেকে জানতে আবার এই নাটক করি। তানভীকে বিয়ে করি, ওর সাথে প্রতিশোধ নেওয়ার অ্যাক্টিং করি। বাসাতেও একই জিনিস করতে হয়, কেননা আপনারা যে বাসায় স্পিকার সেট করেছেন তা আমার জানা ছিল। আবার তার উপর আমার বডিগার্ডের বদলে নিজের লোকও দিয়ে দেন, তাই তানভি আর আমাকে এত ড্রামা করতে হয়। কিন্তু আপনারা তো নিজের থেকে ধরা দেওয়ার মানুষ না। আর তিহানের এই বন্ধুত্বের পিছে থাকা মুখোশ আমার আর ভালো লাগছিল না, সহ্য হচ্ছিল না। তাই আমি একটা প্ল্যান করি আর তিহানকে বলি আমি সব প্রপার্টি দান করে দিচ্ছি। আমার বিশ্বাস ছিল যদি এইসব প্রপার্টির জন্য হয় তাহলে তিহান রিয়্যাক্ট করবে আর তাড়াহুড়োয় উল্টো কোনো স্টেপ নেবে। আর ঠিক তাই হলো। তোমরা নিজ থেকে তানভীকে ফোন দিলে, নিজের ওই লোক দিয়ে আমার কাছে ফোন পাঠালে, আর আমাকে আবার উস্কাতে থাকলে। আমরাও এটাই চাচ্ছিলাম, তাই আমি ওর চটজলদি সব প্ল্যান মোতাবেক করে ফেলি, আবার নীরকে মারার প্ল্যান করি। আর দেখো, এইবার পারিন্দা নিজে এসে আমাদের জালে বন্দি হয় আর তো তার মতো সব বলে দেয়। তোমরা নিজের জালে নিজেই ফেসেছ। তোমরা কি মনে করেছ তানভীকে হাতিয়ার বানিয়ে আমায় রাস্তা থেকে সরাবে? তা তো আর হলো না। উল্টো তানভী এর দ্বারা তোমরা আমার জালে আটকে গেলে। তোদের নিজ হাতে শাস্তি দিতে চেয়েছিলাম, বাট তানভী চাচ্ছিল আইন তোদের শাস্তি দিক, তাই বেঁচে গেলি। তা না হলে তোদের যে কি অবস্থা করতাম আমি, তা কল্পনাও করতে পারতি না। সে যাই হোক, তোমাদের মতো মানুষের সাথে কথা বলাটা আমার রুচিতে বাধে। সো ইন্সপেক্টর কামিন। তখনই ইন্সপেক্টর আর কনস্টেবল এসে তাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে চলে যায়। তারা পাশের রুমে ছিল, তারা সব শুনেছে। কিন্তু পাক্কা পাক্কা একের জন্য কিন্তু পাক্কা প্রুফের জন্য তিহান আর আফসালের সব কথা নুহাশ রেকর্ড করে, যাতে তারা কোনো মতেই ছাড়া না পায়। নীর আর তানভী ব্যালকনিতে বসে আছে। তানভী নীরের কোলে বসে আছে। নীর দু হাতে দিয়ে তানভীর কোমর জড়িয়ে আছে। চাঁদের স্নিগ্ধ আলো দুজনের উপর পড়েছে। চারদিকে হালকা বাতাস বইছে, একদম মনোমুগ্ধকর পরিবেশ। তানভী নীরের বুকে মাথা রেখে চাঁদ দেখছে। চাঁদই তো দেখছি, আমার চাঁদকে। এই কথাটা বুঝতে পেরে নীরের বুকে মুখ লুকায়। নীর তা দেখে মুচকি হেসে বলে, লজ্জাই মানায় কন্যারূপে এক অপ্সরীর মুখে, যেথায় তার মুখখানি লাগে মুখ উজ্জ্বল। ফুটে উঠে এক স্মিত লজ্জাময় হাসি, আর সেই হাসিতেই মরি আমি শতবার। তানভী এবার মাথা উঠিয়ে বলে, বাহ বাহ, এখন দেখি কবিও হয়ে গেছেন। তোমার ভালোবাসার রঙেই তো আমায় এমন বানিয়েছে। আমায় বিজনেসম্যান থেকে তোমার লাভার বানিয়েছে। লাভার তো পরে, এর আগে তুমি কদু চোর। হাই রে কপাল, কই রোমান্টিক মুড নিয়ে কথা বলতেছি আর তুমি আমার মুডের 13টা বাজাচ্ছ। 100 বার বাজাবো, তাতে আমার কি? হুঁ, তোমার কি তাই না?
দাঁড়াও, দেখাচ্ছি। এ বলে ফুট করে তানবীরের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। তানবীর ব্যথায় আহ করে ওঠে। নীর ইস্ত- নীর স্বরে নীরের স্বর আসতেই তানবীর নিজের ঘাড় হাত দিয়ে বুলাতে বুলাতে বলে, আগে তো জানতাম আপনি শুধু কদুচোর, এখন দেখি আম গাছের রাক্ষসনী। আমি রাক্ষসনী, তাই না? এইবার দেখো এই রাক্ষসনী কি করে। হুশ, কোনো নড়াচড়া না। অনেক দূরে থেকেছি তোমার থেকে, আর না। আমাকে এখন তোমাকে প্রয়োজন। সো বি ক্লেম। এই বলে তানবীকে বিছানায় শুয়ে তানবীর উপর চড়ে নিজের ভর ছেড়ে দেয়। আর তানবীরের হাত বিছানার সাথে চেপে ধরে ওর দুটো ঠোঁট আঁকড়ে ধরে। দুজনেই পাড়ি দেয় ভালোবাসার রাজ্যে। 3 মাস পর ওই কদুচোরের বাচ্চা কদুচোর। নীর হন্তদন্ত হয়ে রুমে এসে বলে, কি হয়েছে? কি হয়েছে? ষাঁড়ের মতো এমনি চেঁচাচ্ছ কেন? এই বলে জিভে এক কামড় দেয়। কাম সারিছে। আমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছি? আমি সাহস তো কম না। আমারে মিথ্যা অপবাদ দাও, থাকমু না আর তোমার লগে। আমি এখনই বাপের বাড়ি জামুগা, সরো। আরে আরে জান, রাগ করতেছো কেন? আমি কি বলছি তুমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছ? তুমি তো কত মিষ্টি কণ্ঠে আমায় ডাক দিলে, তাই না? তা কেন ডাক দিছিলা শুনি? পানি খাবো, পানি দাও। পানি তো তোমার সামনেই। তো পানি এনে দাও, আমি খাবো। এই জন্য ডাকলে? জানো জান জানো কত তোমার এইটাকে, কত ইম্পর্টেন্ট ভিডিও কনফারেন্স ছেড়ে আসছি। নিজেই তো পানিটা নিয়ে খেতে পারতে। কি বললা? আমারে কথা শুনাইতেছো? সাহস তো কম না। না মানে, চুপ। তুমি নিজেই তো বলছিলা এই 9 মাস তুমি আমায় প্রপার টেক কেয়ার করবা, আমার সব কাজ তুমি করবা, সব সময় আমার পাশে থাকবা। তাহলে এখন এইসব বলতেছো কেন? হ্যাঁ, ও বুঝছি, আমায় এখন ভালো লাগে না, তাই না? আগের মতো আমি এখন স্লিম না, মোটা হয়ে যাইতেছি। আগের মতো তেমন সুন্দরও না এখন, তাই তো মন উঠে গেছে আমার থেকে, তাই না? এই বলে জিভে এক কামড় দেয়। কাম সারছে। এই বলে কান্না জুড়ে দিল তানভী। কে বলছে এইসব যে তুমি মোটা হচ্ছ? তুমি তো দিন দিন কিউট হচ্ছ, একেবারে টেডি বিয়ারের মতো। আর তোমার ভিতরে আরেক টেডি বড় হচ্ছে, বুঝলা? আর কি জানি বললে, তুমি সুন্দর না এখন? হুম, তুমি আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছো। আর তুমি সুন্দর হও আর অসুন্দর হও, তুমি আমার, বুঝলা? তোমার উপর কখনো আমার মন উঠে যাবে না, কেননা আমার মন যে তোমাতে বন্দি, সে চাইলেও সেখান থেকে মুক্ত হতে পারবে না, বুঝলে? এখন কান্না অফ করো, আমি পানি দিচ্ছি। ওয়েট। নীর গিয়ে এবার তানভীরের পাশে বসে ওকে জড়িয়ে ধরে বলে, অনেক বেশি ভালোবাসি তোমাকে নীর, কিন্তু মাঝে মাঝে আমার কি হয় বুঝি না, অকারণে ওভার রিয়্যাক্ট করে বসি। প্লিজ তাতে কষ্ট পেও না, আর আমায় ছেড়ে যেও না। আরে এটা তেমন কিছু না, এখন এমন হবেই। এই সময় তোমার মুড সুইং হবে, এটাই স্বাভাবিক, এতে তোমার দোষ নেই। তুমি এখন এত কিছু না ভেবে ঘুমাও তো। তোমার বুকে ঘুমাতে দিবে? এইটা আবার জিজ্ঞেস করতে হয়? তারপর নীর তানভীকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর ওরও মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সবাই যা সবাই যা ভাবছেন তাই ঠিক। তানভীর মা হতে চলেছে। 2 মাসের অন্তঃসত্ত্বা সে, কিন্তু তানভী অন্যদের তুলনায় বেশ দুর্বল। তার উপর রক্ত আর ভিটামিনের অভাবও আছে। তাই ডাক্তার ওকে বেশি বেশি রেস্ট নিতে বলেছে আর আর প্রপার টেস্ট কেয়ার নিতে বলেছে। ঠিক মতো ঔষধ আর খাবার খেতে বলেছে, আর না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তানভীরের সব কাজের জন্য সার্ভেন্ট থাকলেও তানভীরের শুধু নারীকেই চাই। তানভীরের সব কাজের জন্য সার্ভেন্ট থাকলেও তানভীরের শুধু নীরকেই চাই। তাই বাধ্য হয়ে নীর ওর পাশের কাছেই থাকে। তানভীরের প্রপার টেক কেয়ার হওয়ার নেই।
সব সময় তানভীরের দিকে খেয়াল রাখে, কোনো কিছুতেই কমতি রাখে না সে। এইভাবেই চলছে দিন। 3 বছর পর নিতান বাবা এভাবে দৌড়ায় না, পড়ে যাবে তো। দেখো মাম্মার সাথে এমন দুষ্টুমি করে না। আমি থাকবো না। এমন করে না সোনা, খেয়ে নাও না, মাম্মা আর পারছে না। কিন্তু কে শুনে কার কথা? নিতান্ত সারা বাড়ি দৌড়ায় চলছে, আর পেছন তানভীর খাবার নিয়ে দৌড়াচ্ছে। অবশেষে ধরে ওকে খাইয়ে দেয়। খাওয়া শেষে তানভীর পিছে ঘুরে দেখে নিভি মুখ ফুলিয়ে কামড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে তানভীর ওর কাছে যেতেই বলে, কি হয়েছে আমার সোনা পাখিটার? এইভাবে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছো কেন? সে কেন? আমি কি করেছি শুনি? ওরে আমার সোনাটা, কে বলেছে আমি তোমায় ভালোবাসি না? মাম্মা তোমাকে অনেক বেশি ভালোবাসে। কে বলেছে আমি তোমাকে খাওয়াবো না? এই যে এখন খাওয়াবো। তোমার ভাইয়া তো খিচুড়ি ছাড়া কিচ্ছু খায় না, আর তুমি তো খিচুড়ি খাও না, তাই আমি ওকে একা খাইয়ে দিলাম। এখন চলো তোমাকে খাইয়ে দিব। তোমার জন্য আমি পায়েস রেঁধেছি। কথা বলবো না তুমি আমার সাথে। তুমি আমায় একটুও ভালোবাসো না, শুধু ভাইকে ভালোবাসো। মিথ্যা কথা, তুমি আমায় ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে শুধু ভাইকে গায়ে দিতে না, আমালে তো দিলে না। সত্যি? চলো। চল চল। তারপর তানভীর নিভিকেও খাইয়ে দেয়। খাওয়া শেষে দুই ভাই বোনকে একসাথে ঘুম পাড়িয়ে দেয়। এইবার আসি পরিচয়ে। নিতান আর তানভী হচ্ছে তানভী আর নীরের ছেলে মেয়ে। তানভীরের টুয়েন বেবি হয়, একটা ছেলে একটা মেয়ে। নীর আর তানভী এর নাম ওর সাথে মিলিয়ে দুজনের নাম রাখা হয় নিতান আর নিভি। নিভি দেখতে একদম নীরের মতো হয়েছে, আর নিতান দেখতে একদম তানভীর মতো হয়েছে। দুজনেই বেশ দুষ্টু। দুজন মিলে তানভীকে পাগল করে ফেলেছে। তানভী একটু রাগ করলেও পরে ওদের নিষ্পাপ চেহারা দেখে সব ভুলে যায়। আর নিতান আর নিভি যে ওর কলিজা, অনেক বেশি ভালোবাসে দুজনকে সে। তাদের কিছু লাগলে বলতে দেরি, কিন্তু আনতে দেরি নয়। দুজনকে একদম মাথায় উঠিয়ে রাখে। অফিস শেষে দুজনের জন্য সব সময় কিছু না কিছু নিয়ে আসে। তারা একরকম একটা পারফেক্ট ফ্যামিলি। রাতের বেলা নিতান আর নিভি রুমে ঘুমিয়ে আছে। নীর আর তানভী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, বাইরে মন করা পরিবেশ উপভোগ করছে। হঠাৎ নীর তানভীরকে পিছন দিকে থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে বলে, আসো, আজ আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো, তাই না? এখন বললেন না কেমনে? কেননা নীর আর তানভী এর আরো 5 বছর আগেই বিয়ে হয়েছিল, আর সবার সামনে বিয়ে হয় 3 বছর আগে। দেখতে দেখতে কিভাবে 5টি বছর কেটে গেল, তাই না? বুঝতেই পারলাম না। কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা এখনো একটু কমলো না, বরং দিন দিন যেন এই ভালোবাসা বেড়েই চলেছে। যা, তুমিও না 2 বাচ্চার বাপ হয়েও এখন এইসব বলছো। তো সমস্যা কই? আর কোথায় লেখা আছে 2 বাচ্চা বাপ হলে এইসব কথা বলা যাবে না? বরং আমার তো মনে হয় আমাদের আরো 2টা বাচ্চা নেওয়া উচিত, কি বলো? না রে বাবা না, এই 2টারে পালতে পালতে আমি শেষ। আরো 2টা আসলে তো আমি জানে শেষ। তাই নাকি? তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, এইটা কিন্তু ঠিক না পাপা, তুই একা একা শুধু মামাকেই আদর করছো। পাপা, তুমি আমাদের একটু আদর করো না, শুধু মামাকে আদর করো। মামা, তুমি আদর করো। এই শুনে নীর তাড়াতাড়ি তানভীর থেকে সরে দাঁড়ায় আর মুখে এক হাসি ফুটিয়ে বলে, কে বলেছে আমি তোমাদের আদর করি না? আসো, এখনই আদর করে দিচ্ছি। বলতে দেরি, কিন্তু নিভি আর নিতানের দেরি নেই আসতে। দুইজনেই দৌড়াচ্ছে, নীরের কোলে চড়ে বসে। নীর ওদের কে বলে
নীর ওদের কোলে নিয়ে দুজনের গালে কিস করে দেয়। এইবার হইছে? হইছে। তানবীর কাছে এসে দুজনের গালে কিস করে দেয় আর দুজনেই মিলে খিলখিল করে হেসে ওঠে। ওদের হাসি দেখে নীর তানবীও হেসে ওঠে।